হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমি একটা অন্য জায়গা থেকে এই ভিডিওটা করছি। তার কারণ হলো আমি আছি এই মুহূর্তে শিলিগুড়িতে। আমি আমার মা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। প্রথমত সবাইকে মেরি ক্রিসমাস, খুব ভালো কাটুক এই বছরের শেষ দিকটা। হোপফুলি আপনাদের এই পুরো বছরটাও ভালো গেছে। আমার এই পুরো বছরটা কীরকম গেছে, কিভাবে কেটেছে, সেটার জন্যই আজকের এই ভিডিওটা। তার কারণ পডকাস্টটা, সোল কানেকশন পডকাস্ট আমার জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আর সেখানে কি কি ইম্পর্ট্যান্ট কনভারসেশন সেই পুরো বছরে আমাকে খুব সমৃদ্ধ করেছে, বা আমি কি কি কনভারসেশন মনে হচ্ছে আপনাদের সঙ্গে আবার একবার রিশেয়ার করা উচিত, তার কিছু কিছু পার্ট, সেটা নিয়েই আজকের পুরো ভিডিওটা। আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের দারুণ লাগবে, কারণ প্রত্যেকটা ভালো ভালো পডকাস্ট থেকে আমরা চেষ্টা করেছি বেস্ট পার্টগুলো কেটে আপনাদেরকে একটা কম্পাইলেশন দেওয়ার। আর হোপফুলি আপনাদের পরবর্তী বছরও খুব ভালো কাটবে, যেরকম এই বছরটা কেটেছে। আমার এই বছরটা দুর্দান্ত কেটেছে, দারুণ কিছু এপিসোডস করেছি, দারুণ কিছু কাজ করেছি। আমিষ বলে আমার একটা শর্ট ফিল্ম আপনাদের প্রচণ্ড পছন্দ হয়েছে। পরবর্তী বছরে আরও বড় কিছু আসছে, আরও বড় কিছু নিয়ে আমরা অবশ্যই আসবো। তার আগে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সারা পৃথিবীতেই পপুলার আর্টের মান যত উঠবে, সোসাইটি তত অ্যাডভান্স করবে। ঠিক। অবভিয়াসলি আর্ট মানে যেটা উন্নত মানের, লেটসে অনেক উন্নত মানের আর্ট, মানে লেটসে ক্লাসিক্যাল যত উঠবে, অফকোর্স একটা সার্টেন তার হিস্ট্রিটা এগোবে, কিন্তু যতক্ষণ না সেটা পপুলারিটিতে আসছে, পপুলার জায়গায় আসছে। সলিল চৌধুরীর গানটা একটা পপুলার গান, ঠিক। তো সেই পপুলার অ্যাক্টার্সরা ভালো অ্যাক্টার হতে হবে। তো সেখানে অবভিয়াসলি কিছু অ্যাক্টার হবে যারা হয়তো অতটা জনপ্রিয় নয়, কিন্তু ভালো, মানে যে জনপ্রিয় অ্যাক্টার তাকেও একটা ভালো অ্যাক্টর হতে হবে। জনপ্রিয় স্টার যদি বলি, উত্তম কুমারকেও ভালো অ্যাক্টর হতে হবে। উত্তম কুমারের কিছু ম্যানারিজম দিয়ে হবে না। একটা সার্টেন পয়েন্ট অবধি হ্যাঁ, আমরা হয়তো উত্তম কুমারের ম্যানারিজমটাই দেখছি, কিন্তু তারপরে দেখছি উত্তম কুমার শুধু ম্যানারিজমের বাইরে চলে যাচ্ছে। হি ইজ গিভিং সামথিং এলস, আর একটা অন্য চরিত্র দিতে আরম্ভ করছে। সেও বুঝতে পারছে যে শুধু ম্যানারিজম দিয়ে কোনো হয় না একটা অ্যাক্টর। সো আমার কাছে পপুলার আর্টটা হ্যাজ টু বি হায়ার ফর্ম অফ আর্ট। তো যাই হোক, তো আমি তখন সেই আমার গানগুলো খুব পপুলার। মৃণাল সেনের সিনেমা, মৃণাল সেন আমার কাছে দুর্বুদ্ধ মনে হচ্ছে না। হ্যাঁ, কিছু ছবি দুর্বুদ্ধ ঠিক আছে, কিন্তু আমি যদি ঠান্ডা মাথায় ভাবি যে মহানগর তো ভীষণ একটা, যে কোনো মানুষ বুঝতে পারার গল্প, যে কোনো মানুষই বুঝতে পারবে, খারিজ যে কোনো মানুষই বুঝতে পারবে। দেখেছে কম লোক, ঠিক দেখেছে কম, কিন্তু দুর্বোধ্য নয়। হ্যাঁ, মানে নায়ক তো আর দুর্বুদ্ধ না, একেবারেই নয়, দুর্বুদ্ধ ছবি না। আমি বলছি না সেটা অ্যাজ গুড এজ পথের পাঁচালী, সেরকমও কাজ হবে, কিন্তু আবার পপুলার জায়গাও ভালো কাজ হবে। ঠিক আছে, আমার কোনোদিন এইটা হয়নি যে পপুলার কালচার বা পপুলিস্ট জিনিসের প্রতি একটা, কিন্তু লোকের একটা অ্যাপ্যাথি তৈরি হয়েছিল এক সময়, একটা পয়েন্টে না, পপুলার জিনিস ওরা ভালো হয় না। সেটা কিন্তু আমার মনে হয় অনেক, মানে সেটা থাকা সত্ত্বেও পপুলার জিনিস ভালো ছিল ওরা, মানে সেটা থাকা সত্ত্বেও আমরা বলছি লঘু সঙ্গীতের গিটার, কিন্তু বাজাচ্ছে বটুক নন্দী বা সুনীল গান। ট্রু। লঘু সঙ্গীত, নিচু সঙ্গীত, পপ মিউজিক তো কালচার চেঞ্জ করে দিল। বিটলসরা না এলে তো ওয়ার্কিং ক্লাসের গান তো হতো না। ঠিক। হ্যাঁ, সেই ওয়ার্কিং ক্লাসের গান নিয়ে চলে এলো বিটলস। মানে বব ডিলান একটা ধরনের ইন্টেলেক্ট দিল, রক মিউজিককে একটা ইন্টেলেক্ট দিল। সো এগুলো তো পপুলার, একদমই তাই। হ্যাঁ, এবং সুমনের গান তো চারটে কবি, 5টা ইন্টেলেকচুয়াল শুনছে না, সবার দুনিয়া শুনছে। ঠিক, বাঙালি তো সবার ভালো লাগছে, হয়তো ভেতরের মানেটা অনেকে বুঝতে পারছে না, জিজ্ঞেস করছে তোমাকে চাই তো তুমি কে কে, কি চাই, এটা হয়তো জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে তো। সেই পপুলার আর্টের মানটা আমার কাছে সবসময় মনে হয় উঁচু হওয়ার কথা। এবং
এই যে টাসেলটা তুমি বলছো যে এরা পপুলার, ফালতু, সুনীল গাঙ্গুলির লেখা তো প্রচণ্ড পপুলার, ঠিক একদম সবাই পড়ছে, সমরেশ মজুমদারের সবাই পড়ছে, হয়তো শঙ্কর একটু বেশি পড়ছে অবভিয়াসলি, আমি বলছি শঙ্কর আরেকটু সহজ হয়তো বেশি পড়ছে, কিন্তু শঙ্করের লেখা, মণিশঙ্কর বাবুর লেখা তো নিচু মানের লেখা নয়, না একেবারেই নয়, ব্রিলিয়েন্ট। একদম। চৌরঙ্গী পড়লে বা কত অজানারে পড়লে হাইকোর্টের হিস্ট্রি, অমুক তুসুক, সময় টময় কত কি জানা যাচ্ছে। হ্যাঁ, সবটা সন্দীপন বাবুর লেখা কত কম লোক পড়ছে, মানিক বন্দ্যোপাধ্যায় হয়তো কম লোক পড়ছে, কিন্তু তার পাশে একজন লিখছে যে, আমি ধরে নিলাম যদি তারা রমাপদ চৌধুরী বা বনফুল, সাংঘাতিক লেখা, সাংঘাতিক পাওয়ারফুল রাইটার, মানে উইচ ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড। সবাই তো রবীন্দ্রনাথ, বরঞ্চ রবীন্দ্রনাথের লেখা মানে রবীন্দ্রনাথের বড় গল্প বা রবীন্দ্রনাথের গল্প আমার মনে হয় না খুব উঁচু মানের। ওনার গান যতটা, গান না করলে রবীন্দ্রনাথের সাহিত্য কতটা উঁচু হতো আমার ধারণা, আমার মনে হয় না। বরং আমার মনে হয় যে অনেক বেশি আধুনিক সুনীলবাবু এরা সব পপুলার রাইটার। হ্যাঁ, কিন্তু এই বাজারি এটা খারাপ। সত্যজিৎ রায়ের লেখাও পপুলার লেখা, মানে গল্প সাহিত্যের জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার অসুবিধা নেই তো লাইভে সিগারেট খেলে? তোমার তো চাপ নেই। হ্যাঁ, আমি বলছি যে সত্যজিৎ বাবুর লেখাও কিন্তু অ্যাকচুয়ালি পপুলার লেখা, মানে ফেলুদা, হ্যাঁ, পপুলার কিশোর সাহিত্য সেই সময়, তাই তো পপুলার মানেই যে তার মান খুব নিচে, এটা আমারও বিশ্বাস, আমার একেবারেই বিশ্বাস হয় না। এইটা হারিয়ে গেল কোথাও, জানো তো, এইটা আমাদের বাঙালির যেটা ছিল সেটা হারিয়ে গেল। পপুলার মানে হচ্ছে বাজার যেটা খাবে, আরে বাজার কি খাবে সেটা ডিসাইড করবে, শিল্প ডিসাইড করবে বাজার কি খাবে, শিল্প ডিসাইড করবে, আর আর্টিস্ট ডিসাইড করবে। আর্টিস্টের ভালো লাগছে একটা জিনিস করতে, আচ্ছা একটা টেলিফোন বুথে বসে একটা ছেলে প্রেম করছে, এই গানটা একটা লিখলে বাজার খাবে, এটা ভেবে আমি লিখেছি নাকি? আমার ভালো লেগেছে লিখতে, মনে হয়েছে এটা ইন্টারেস্টিং প্রেমের গান, টেলিফোনে হচ্ছে, টেলিফোনে সে মিটারটা বাড়ছে, এই গল্পটা সেটা ভাল লেগেছে সবাই। এইটা ভাল লাগবে বলে কি আমি লিখছি? তুমি লিখেছো বলে লোকের ভাল লেগেছে, লোকের ভাল লেগে গেছে। সো আমার যেটা ভাল লাগছে, যদি সেটা একটা খুব জেনুইন ভালো লাগা হয়, এবং যদি সেটার মধ্যে একটা সার্টেন ইন্টেলিজেন্স থাকে, বুদ্ধি থাকে, ইমোশন থাকে ঠিকঠাকভাবে, তাহলে লোকের ভালো লাগতে বাধ্য বলে আমার মন তাই বলে। তো সেইটা ভেবে তো মানে একটা পপুলার জিনিস বানাবো বলে তো পপুলার জিনিস বানানো যায় না বলেই আমার মনে হয়। আমার সেটা বিশ্বাস করি না আমি, যে সেইটার দিকে চলে গেল যখন, তখনই কিন্তু আমাদের এত বড়, আমি খুব প্রাউড, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয় তুমি, আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে আমরা খুব গর্বিত। অল স্ফিয়ার এইরকম লেভেল অফ, মানে উচ্চাঙ্গ সঙ্গীতই দেখো, এমনি পপুলার গানই দেখো, মানে সিনেমাই দেখো, মানে সত্যজিৎ রায় রয়েছে, আবার আপনজনও হচ্ছে তপন সিং, মানে এই যে এত রকম জিনিস হচ্ছে, সেখানে সমরেশ মজুমদার একরকম গল্প লিখছেন, আবার সুনীল গাঙ্গুলি আর এক রকম গল্প লিখছেন। এই যে ব্যাপ্তি অফ কালচার, উদয়শঙ্কর নাচছে, গ্রেট পিপল, সেইখান থেকে এই যে পড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার মনে হয় পপুলার, দ্য ফল অফ পপুলার কালচার, কোয়ালিটি অফ পপুলার কালচার যদি পড়ে যায়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে। অভিনেতা হিসেবে তোমার শুরুটা মোটামুটি, অনেক ইন্টারভিউ শুনেছেন লোকেও, তোমার শুরুটা মোটামুটি জানে যে তুমি রবীন্দ্র সদনের দিকে বা নন্দনের দিকে এসে অনেক নাটক দেখেছো, অনেক নতুন জুনিয়র আর্টিস্ট হিসেবে চরিত্র 150 টাকা পাত্রহিক। সেই সময় আমার আগে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট নিতে হতো ইন্দ্রপুরী স্টুডিও, মানে আমি এখন যেখানে থাকি তার ঠিক উল্টো দিকে, গেটের ওপারে। আর আমার ওটা স্বপ্ন ছিল যে এই স্টুডিওটার উল্টো দিকে একদিন আমার বাড়ি হবে। সেটা হয়েছে। একজন জিজ্ঞেস করেছিলেন আপনার স্ট্রাগল কিরকম? বিরাট স্ট্রাগল না? কারণ দেখুন, স্ট্রাগল সবারই থাকে, আর প্রত্যেকটা স্ট্রাগলই বিরাট, প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল বিভিন্ন ধরনের। আমার স্ট্রাগল বলতে ইন্দ্রপুরীর গেট
আর উল্টো দিকে আমার অ্যাপার্টমেন্টের গেটের মাঝখানে একটা পিচের রাস্তা, তাতে অনেকগুলো পাথর দেওয়া আছে পিচে। ওই সব কটা পাথর আমার গল্প জানে, ওখান থেকে এদিকে আসতে কি গেছে, এইটুকু আমার স্ট্রাগল। আপনি পাথর গুনুন, আমার স্ট্রাগলটা আপনি বুঝতে পেরে যাবেন। তো মজাটা যাই হোক না কেন, এই স্ট্রাগল বিভিন্ন ধরনের সবার আছে। সে তো আছেই, আমি বলছি তোমাকে স্ট্রাগল তো আছেই, কিন্তু স্ট্রাগলের পরে একটা জার্নির পরে একটা মাইলস্টোনও আছে। তাও জার্নি তো শেষ হয় না, জার্নি তো চলতেই থাকে। আমি বলছি যে যখন অভিনেতা হিসেবে আমার মনে হয় 1 নম্বর মেজবাড়ি সবচেয়ে আগে যেটা পপুলার হলো, তাই তো। তারপর সেই সময় টেলিফিল্ম বলো, সেই সময় তোমার অনেক জায়গায় তোমাকে দেখা যাওয়া শুরু হলো। তোমার ইনফ্যাক্ট ওই সিরিয়ালটা আমাদের এক আকাশের নিচে, ওইখানে যে চরিত্রটা তুমি করেছিলে, যে নেগেটিভ চরিত্রটা, টেরোরিস্টের চরিত্রটা, সেটা কিন্তু মারাত্মক পপুলার হয়েছিল সেই সময়। এবং এক আকাশের নিচে আমার মনে হয় অনেককে চিনিয়েছে নতুন আজকে করে। যারা তাবড় স্টার, রবি ওঝা, হ্যাঁ, মানে বাংলা টেলিভিশনে বা আধুনিক বাংলা যে গল্প বলার টেকনিক্যাল ধরন, হ্যাঁ, হ্যাঁ, সেটা আজকের দিনে বেশ কিছু মানুষ নিজে নিজেই শিখেছেন, পাল্টেছেন, কিন্তু অধিকাংশই রয়েছেন ওই মানুষটার হাত ধরে। হ্যাঁ, কারণ আমি যাদের টিমটা শাহরুখ খানদের জন্ম দিয়েছিল। একদম একদম। এবং আমি অনেকের কাছে শুনেছি তারা এখনো রবি ওঝা সম্পর্কে কথা বলতে গেলে তাদের দৃষ্টিভঙ্গিটাই আলাদা, এবং মানে তাকে আলাদাই সম্মানের চোখে দেখে। আমি এখনো ভুলতে পারবো না বর্ণব একটা কথা, আমি আমার যে কোনো অভিনেতা অভিনেত্রী বন্ধু বা বিশেষ করে যারা জুনিয়র বলার চেষ্টা করি, একটা কনভারসেশন উইথ রবি ওঝা, হাফ হিন্দি বাংলাতে। আমি অভিনয় করছি, মালবড়ো খেতেন উনি, সিগারেট, আর সেই সময় এরম হয়ে যেত আমাদের, বাপরে একটা সিগারেট দিলেন, গুরু মানুষ, এখন মানে না হ্যাঁ কি করবো, ধরে রয়েছি, ধরায়নি। একটা দুর্ধর্ষ দৃশ্য তৈরি হয়েছে, সেখানে নিজের অভিনয় করেও নিজের ভালো লেগেছে। তারপর ফ্লোরের বাইরে বেরিয়ে এসে যেখানে শুটিং হতো, একটা অদ্ভুত ফ্যাক্টরির মধ্যে একটা জায়গায়, পুরনো বাড়ি, সেটাকে নিয়ে শুটিংটা হতো এক আকাশের নিচে। পানাপুকুর ধার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় বলছেন, क्या है ना रुद्र, मैं दोनों को बहुत मानता हूं, एक है भगवान और एक है ते लोग एक्टर्स। আমি ভাবলাম যে মানে কেন এটা, क्या है ना, एक्टर लोग भगवान का रूप होता है। আমি লজ্জাও পেয়েছি, ঠোঁট ফুলে অভিমান আনন্দ দুটোই আসছে যে কেন এটা জানবার, কেন বলছেন এত বড় মানুষ ওটা কথা। सर क्या है, ये जो 24 घंटा है ना, इंसान को हंसाना और रुलाना, ये 24 घंटे में सिर्फ उनका हाथ में है। दीजिए तू मैं सब हंस रहा हूँ या रो रहा हूँ, सब उनका खेला है। मैं बोला है, एकमात्र उनके हाथ में जो 24 घंटे हैं, और उसके बाद एक्टर्स के हाथ में है लोगों को हंसाना या रुलाना, या सिनेमा में 2.5-3 घंटा, या टेलीविजन में आधा घंटा। यानी भगवान का एक छोटा सा जो रूप है वो तेरे हाथ में है। लोगों का मुंह पर हंसी, होठों पर हंसी या आंखों पे आंसू 24 घंटा उनके हाथ पे है, और बाकी आधा घंटा से 2 घंटा 3 घंटा तेरे हाथ में है। इसलिए একটু রূপক আর একটু মানে ডাল ভাত, এইটা মিলিয়ে যদি কিছু একটা বানানো যায় যেটা অরিজিনাল হতেও পারে, এটা কি তোমার চোখে পড়েছে? মানে তুমি প্রথমে বলছিলে, বাট হ্যাঁ, আমি না কিছু সেরকম পাইনি যেটা থেকে আমি খুব ইমপ্রেসড হয়েছি এখন অবধি। তুমি মিডল অফ দ্য রোড তুমি বলছো যে এর মাঝামাঝি কিছু, কিন্তু খুব অ্যাট্রাকটিভ কিছু পাইনি আমি। প্রসেনের লেখা আমার খুব ভালো লেগেছিলো, যখন, কারণ প্রসেন তো আমারই বয়সী, ওই সময় লিখেছে, এবং এখনও যে লেখে, ও কিছু কমার্শিয়াল গানের লিরিকও লিখেছে আর কি, যেগুলো অত সহজ নয় কিন্তু লেখা, ও সেগুলো লিখেছে, আমার ভালো লেগেছিলো।
কিন্তু সেরকমভাবে খুব যে কানে লেগেছে যে দারুণ নতুনত্ব, সেরকম তুমি যেটা বলছো আর কি, মানে আমার খুব অ্যাপিলিং কিছু লাগেনি। অ্যাপিলিং কিছু এখনো লাগছে না আর কি। না, না। এবং তোমার মনে হচ্ছে সেই জায়গাটা এখনো ফাঁকাই পড়ে আছে। এটা বলা খুব কঠিন, মানে ওই একটা ভয়েড তৈরি হচ্ছে এবং এই হয় যে এই ভয়েডটা ভেঙেই সাডেনলি কিছু একটা আসতেই পারে। আমার তো আরেকটা জিনিসও মনে হয়, আমি খুব আশাবাদী মানুষ, বুঝলো অনুপম? আমি খুব আশা করতে ভালোবাসি। আমার যখন সবাই বলে যে কিছুই হচ্ছে না, আমার মনে হয় এটাই হলো বেস্ট টাইম আশা করার জন্য, কারণ এই সমস্ত সময়গুলোতেই কিছু একটা হয়। হ্যাঁ, একদমই তাই, সেটা হয়। আমাদের আসলে দেখো এই গান বাজনা নিয়ে আলোচনা করছি, এগুলো অনেক উপরের লেভেলের, যে উপরের লেভেল বলতে যে যদি আমি সমাজের স্তর ভাবি যে গান বাজনা যে হচ্ছে, সবার আগে দরকার হচ্ছে ইকোনমি। এটা মানুষ বারবার করে ভুলে যায় যে অর্থনীতি যদি ঠিক না থাকে কোনো কিছু কিন্তু হবে না। আমরা মানে অরণ্যের রোদন যেটা বলে সেটা হবে আর কি। অর্থনীতি এবং তার সঙ্গে রাজনৈতিক পরিবেশ, এই দুটো যদি ঠিক না হয় কোনো জায়গার কোনো উন্নতি কোনোদিন হবে না। বাংলার সেইটা ভীষণ প্রয়োজন। বাংলার অর্থনীতিটা নড়ে, এবং এই যে মানে কি এটা দীর্ঘদিন দিয়ে হয়ে গেছে যে বাংলার প্রতি অ্যাট্রাকশনটা কম। একটা ইউথ সে যে বাংলা গান লিখবে, সে কেন লিখবে? সে যদি একটু কিছু, সে তো কেউই তো আজকাল বাংলা মিডিয়াম স্কুল বলো বা বাংলার চর্চা বাড়িতে সেরকম হয় না। এবং সহজভাবেই চারিদিক থেকে যেগুলো কার্টুন দেখছে বা যাই দেখছে তাদের ইংরেজিটাই মূলত দেখে, এবং তার বন্ধুবান্ধব স্কুলে সবাই, কলকাতার যদি শহরের কথা বলি, সবাই ইংরেজি জিনিস কনজিউম করছে, ইংরেজি গান শোনে, ইংরেজি সিনেমা দেখে, ইংরেজি সাহিত্য পড়ছে, বা সাহিত্য না হলে যদি ইজি রিডও পড়ে সেগুলো সব ইংরেজিতে পড়ছে। হ্যাঁ, মানে ইন্ডিয়ান রাইটারদের ইংরেজি লেখাও পড়ছে তারা। একদমই তাই। মানে সত্যজিৎ রায় হয়তো ইংলিশ ট্রান্সলেশন পড়ছে, এরকম একটা অবস্থা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো এক্সপেক্ট করবো যে নতুন ভয়েসকে তো বাংলা চর্চা করতে হবে। ঠিক। এবার বাংলা চর্চাটা দেখতে পাচ্ছি না, এবার তাহলে আসবে কোত্থেকে? এটা তো একটা বড় ক্রাইসিস। এবং তার সঙ্গে ওই সামাজিক অবস্থা, যে লোকে শহরে থাকতে চায়, লোকে বাংলায় থাকতে চায়, যে দুর্গাপুর থেকে যে ছেলেটা বড় হচ্ছে সে দুর্গাপুরেই থাকতে চায়, কারণ তার ওখানে ভবিষ্যৎ দেখে। সে যদি দেখে যে আমার কোনো ভবিষ্যৎ নেই, সে তো পালাবে ওখান থেকে। সে গিয়ে কষ্ট করে ভাঙা হিন্দি বলে হয়তো মহারাষ্ট্রে পড়ে থাকছে। এই যে একটা কনস্ট্যান্ট ব্রেন ড্রেন, এটা আমাকে খুব ভাবায়। এবং সারাক্ষণ বাঙালি যে এই যে একটা তো আক্ষেপের জায়গা থাকে যে বাংলায় কিছু হচ্ছে না, বাংলায় কিছু হচ্ছে না। ফার্স্ট থিং, ফিক্স ইউর ইকোনমি, ফিক্স ইউর পলিটিক্স, অটোমেটিক্যালি সব কিছু হবে। আমাদের যে বাংলা রেনেসা বলা হয়, কি করে হয়েছিল? মানে সাহেবরা এসেছিল বলে খানিকটা হয়েছিল। ওরা এসেছে, এখানে ট্রেড হয়েছে, বাণিজ্য হয়েছে, এবং লোকজন এসে মানে জাহাজ ভিড়েছে বন্দরে। তারপরে লোকের জ্ঞান নেত্র বিকশিত হয়েছে, লোকে বুঝতে পেরেছে বাবা এরমভাবেও জীবনযাপন করা যায়। এইটা বাংলা ক্ষেত্রে ইনফ্যাক্ট কয়েক বছর আগেই ডিনার টেবিলে বসে খেতে খেতে কথা হচ্ছে, আমি কার একটা ব্যাপারে যার খুব আর্থিক অবস্থা খারাপ, হ্যাঁ আসলে ওর এত হতদরিদ্র অবস্থা। আমার মা গোল গোল চোখ করে আমার দিকে তাকে বললো, বাবা হতদরিদ্র, এসব বাংলা থেকে শিখছো তুমি? আমি খানিকক্ষণ ভেবে বললাম, ও হ্যাঁ এটা শরদিন্দুতে ছিল। রাইট রাইট, একদমই। এগুলো হয়, কিন্তু এগুলো 100% হয়, এবং এগুলোই আমাদেরকে শেখায়। হ্যাঁ, না পড়লে, আমি যেমন যখন লিখতে যাই, আমি যখন সিনেমার স্ক্রিপ্ট লিখতে যাই বা গল্প লিখতে যাই, একটা জিনিস সমস্ত রাইটাররা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ ফিল্ম, ওয়াচ ফিল্মস অর রিড ফিল্মস, অর ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ বুক, রিড বুকস। সিম্পল, ব্যাপারটা তো তাই। তোমাকে যদি কথা বলতে হয় তাহলে তোমার তো কথা শুনতে হবে, মানে টু বি এ স্পিকার, টু বি এ লিসনার, পিপল স্পিক। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, আর এগুলো আমরা যেগুলো করছি, মানে এমন তো নয় যে উই আর ইনভেন্টিং দ্য হুইল, এই কাজগুলো আগে হয়েছে। এটাই নিয়ম, সেটাই নিয়ম। তুমি প্রথম কবে বুঝতে পারলে যে তুমি ভালো কথা বলতে পারো? আমি এটা কোনোদিনই বুঝতে পারিনি। মানে আমি এখনো অবাক হয়ে যাই যে লোকে বলে যে আমি ভালো কথা বলি। মানে আমার কাছে তো এটা মানে খারাপভাবে কথা কি করে বলে? লোকে তো কথাই বলে। নিজের মনের ভাবকে প্রপার একটা সেন্টেন্সে প্রেজেন্ট করতে অনেকেই পারে না। এইটা হচ্ছে, হ্যাঁ, এই রিয়েলাইজেশনটা আমার আস্তে আস্তে অনেক পরে হয়েছে। আর যেটা আমার এখনো ভীষণ অবাক লাগে সেটা হচ্ছে, উফ, দীপের গলা, কি আছে এই গলাটার মধ্যে? ইটস এ ভেরি নর্মাল অর্ডিনারি ভয়েস, ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট দিস ভয়েস। আরো 50টা লোকের এরকম গলা তুমি পেয়ে যাবে রাস্তায় যদি বলো। এটা নয়, কিন্তু
আমার কিন্তু সিরিয়াসলি তাই মনে হয়। আর বিশেষ করে আমার এখন বিরক্ত লাগে যখন লোকে বলে দীপের ব্যারিটোন। আই ডু নট হ্যাভ আ ব্যারিটোন, আই হ্যাভ অ্যাট মোস্ট হোয়াট ক্যান বি কল্ড এ টেনার। ব্যারিটোন তো কোনো মতেই নয়। ব্যারিটোন হচ্ছে, আমি এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি, অমিতাভ বচ্চন হ্যাজ আ ব্যারিটোন, জেমস আর্ল জোন্স হ্যাজ আ ব্যারিটোন। আমার গলাটাকে কোনো মতেই ব্যারিটোন বলা যায় না, আমি যদি খুব খাদেও নামাই গলাটা তাহলেও নয়। হ্যাঁ, ভালো কথা বলতে পারাটা, আমি দুটো এক্সাম্পল দেব। এক হচ্ছে যখন আমি মির্চিতে ছিলাম এবং আমাদের গ্রুপ মিটিংস হতো, অ্যান্ড সামবডি হ্যাড টু প্রেজেন্ট অ্যান আইডিয়া যে আমরা একটা শোতে এই করব, সেটা বেশ খানিকটা বলতে হয়। ইনএভিটেবলি যেটা হতো সেটা হচ্ছে হুয়েভার ইজ প্রেজেন্টিং দি আইডিয়া, ইফ আই এম ফ্যামিলিয়ার উইথ দি আইডিয়া বা আমি সেটা প্ল্যানিং স্টেজে ছিলাম, সে 2-3 মিনিট কথা বলে তারপর ছড়াতে শুরু করতো। তারপর আচ্ছা ঠিক আছে আমি বলছি বলে আই উড টেক ওভার অ্যান্ড আই উড এক্সপ্লেন। এবার এটা আমি কিছুতেই বুঝতে পারতাম না যে কী রে বাবা, এটার পর এটা বলবি, তারপর এটা বলবি, তারপর এটা বলবি, মাঝখানে এত গোলমাল হচ্ছে কেন? তুমি লাইফের যে বিভিন্ন ফেজ দিয়ে গেছো, তোমার মধ্যে মেজরলি কোনো এরকম কোনো ডিফাইনিং মোমেন্টস আছে যে আমার না এই জায়গায় হঠাৎ করে মনে হলো না 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 আই ওয়ান্ট টু টেল দিস স্টোরি অনলি? তুমি স্টোরিটা তৈরি করো, মানে ভাবো কোথা থেকে যে এই গল্পটাই আমাকে বলতে হবে, এটা কোথা থেকে ভাবো? আমি কোনোদিন, মানে এখনো পর্যন্ত যে ছবি বানিয়েছি, মানে আমি ছবিটা কিন্তু চেস করিনি যে আমাকে এই ছবিটা বানাতে হবে বলে আমি এই গল্পটা খুঁজবো, এটা কোনোদিন হয়নি। যে কটা গল্প আছে সব আপনি আপ আমার কাছে এসছে। আচ্ছা, সো দেয়ার ওয়াজ নো নেসেসিটি দ্যাট আই হ্যাভ টু টেল দিস স্টোরি। মানে ফিল্ম, অনেকে আছে না ফিল্ম মেকার্স, আই হ্যাভ টু কিপ বলতে হবে কটা গল্প। হ্যাঁ, বা আমার কিছু গল্প আছে, রবীন্দ্রনাথের কিছু গল্প আছে, টলস্টয়ের কিছু গল্প আছে, ও হেনরির কিছু গল্প আছে, আমাকে দারুণ গল্প, ওটা বলি। আই হ্যাভ নেভার গন থ্রু দ্যাট। আমি ও হেনরি পড়েছি, নাইস, অনেক ইচ্ছা ছিল লাস্ট লিফ বানাবো, বাট ঠিক আছে। বাট লাস্ট লিফের যে টেস্টটা, দ্য আফটার টেস্ট অফ দ্যাট ফিল্ম, মেবি ইট ওয়াজ ইন অক্টোবর। ট্রু। I will not, the taste. So when এই ছবিটা আমি বানিয়েছি বিকজ অ্যারাউন্ড মি সিন্স অনেকদিন ধরেই, মানে আমি জবে থেকে একটু বুঝতে শিখেছি, আই থট এভরিবডি ইজ স্কেয়ার্ড অফ ডেথ। এই বাড়িতে যেই ধরো না ছোট বাচ্চা হলো, যে একটু মৃত্যুর কথা হতে চলে, একটু পরে বাচ্চাদের সরিয়ে দাও, তারপর মৃত্যুর কথা বলবো আমরা। মারা গেছে বলে কথা, বাট ডেথ কথা বললে এভরিবডি অ্যাভয়েডস। মানে ডেথ ভাষা, মানে জিনিসটা এরকম কার্সড। সো আই ওয়ান্ট টু টক অলসো প্লেজ, ওই যে লেখা আছে না চেস গেম অফ ডেথ, বার্গম্যানের ছবি ছিল একটা, 7 সিল, যেখানে একটা রাজার সাথে ডেথ এসছে, চেস খেলছে, তো ওখান থেকে ওটা জাস্ট আইডিয়াটা নামার, বিকজ এতে অর্জুন সেন ওয়াজ প্লেইং ডেথের সাথে ও চলছিল। কালকে ও সূর্য ওটা দেখতে পারবে কিনা হি ডাজন্ট নো, কাল সকাল দেখতে পারবে কিনা। সো এটা আমার যার সাথেই কথা বলছি, ইউনো ডেথ বললেই না ওটাকে একটা ডিনায়াল মোডে চলে যায়, না মানে যেন ও মরবে না। ট্রু। মানে ওটা তো ইনএভিটেবল, ওটা তো সব থেকে সত্যি, সত্যি তো ওটাই যে রামকৃষ্ণ বিবেকানন্দ বলে আলটিমেট ট্রুথ ইজ ডেথ। একদম, প্রত্যেকের রেস্ট ইজ ফিকশন, হ্যাঁ। তো আলটিমেট ট্রুথ ওটা। সো ওইটা যখন মাথায় ঢুকে গেছে, তখন এই অর্জুন দা আমাকে সাডেনলি মেট মি সামওয়্যার একটা পডকাস্টে এরকম, আর আমার দেখলাম আমার বন্ধুর দাদা, এরকম কথা বলতে 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 ওর গল্পটা চলে এসেছে। সো আমি ধরো যেটা নিয়ে চিন্তা করছিলাম যে সো দিস ম্যান ওয়ার্কস উইথ দ্য ওন স্টোরি, অ্যান্ড আমি কথা বলতে বলতে শুরু করি, না এই গল্পটাতে এটা দিস ওয়ার্কস ভেরি ওয়েল। সো অল যে কটা ফিল্ম আছে সব হ্যাজ, মানে কিছু নিয়ে চিন্তা করছো তুমি, কিছু লাইফ লেসন্স নিয়ে, অ্যান্ড দেন একটা সাডেনলি একটা এরকম ইনসিডেন্ট হয় which comes to you and you want to make a film.
The only film that I wanted to make was Sardar Udham for a long time. রাইট। কেন ওটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল, কেন কি আমার ওই প্রথম ভিজুয়াল অফ অমৃতসরে যখন যাই, আর রবীন্দ্রনাথের লেটারটা আগে জানতাম, চিঠিটা, তো আমি জালিয়ানওয়ালা কোনোদিন যাইনি, চিঠিটাই পড়েছি আর একটু গান্ধী ফিল্মে একটু ক্লিপ দেখেছি, ঠিক। বাট যখন আমি প্রথমবার জালিয়ানওয়ালা যাচ্ছি, ওই দুটো ছোট গলি দিয়ে ঢুকছি আর খুলেই এরকম বড় একটা খোলা মাঠ, সিনেমাতে ওই শটটাই আছে, যেরকম আমার ভিশন ছিল, যেরকম আমি দেখেছি, আমি বললাম অভিজ্ঞতা এরকমই করবো, এরকমই আমি দেখেছি। তো অভিজ্ঞতা বললো হ্যাঁ ঠিক আছে, ওরকমই করবো। তো সিনেমা ইজ অলসো কাইন্ড অফ এ স্পিরিচুয়ালিজম। If you, everything is spiritualism. At the end of the, everything is spiritualism. You and me sitting here talking something and we are gaining from it. ওটাই আর্ট। একদম। আমি সিনেমা বানিয়ে দিলাম ইজ নট আর্ট। আমরা সিনেমাটাকে বানালাম, যে ডিসকাশনটা করলাম, দ্যাট ইজ আর্ট। আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করি যে আমার আজকে ধরুন একটা অ্যামাউন্ট অফ ইনকাম আছে, এই অ্যামাউন্ট অফ ইনকাম থেকে আমি কিভাবে, কীরকমভাবে, ধরুন এক্স অ্যামাউন্ট অফ ইনকাম, এইটার থেকে আমি কিভাবে ডিসাইড করব যে আমাকে ঠিক কি খাতে কি টাকা কিভাবে অ্যালট করতে হবে। অ্যালট করতে হবে। তাহলে আপনি টাকাটা অ্যালট করার কথা ভাবছেন কেন, খরচ না করে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনি ওটা ভাবছেন কেন? ভাবছি হলো কারণ ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের কিসের জন্য? আচ্ছা, ভবিষ্যতে ধরুন একটা বাড়ি কেনা, একটা গাড়ি কেনা, বা একটা অ্যাসেট করা, বা কোথাও ঘুরতে যাওয়া, বা ধরুন একটা ইউরোপ ট্যুর। একদম ঠিক। বেড়াতে যাওয়ার জন্য, বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, এরকম কিছু ফাইন্যান্সিয়াল গোল আপনি বলেছেন বা রিকোয়ারমেন্ট বলেছেন। ঠিক। তো আমি আপনার ভিউয়ারদের জন্য বলছি, ফার্স্ট না, আপনার একটা টাকাও যদি বাঁচে, প্রথম হচ্ছে টাকাকে আপনি কি করে সেফ অ্যান্ড সিকিউর রাখবেন। একটা টাকাও যদি বাঁচে, সেটাকে যদি আপনি এরকম ভবিষ্যতের জন্য রাখতে চান, 3টে কোশ্চেন করুন। একটা হচ্ছে মানি ইজ ফর হোয়াট, কী জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন এই এর জন্য লাগবে। তারপরেই আমার কোশ্চেন থাকবে মানি ইজ ফর হুম, মানি কার জন্য লাগবে। বলতে পারে আমার ছেলের এডুকেশনের জন্য লাগবে, না আমার রিটায়ারমেন্টের জন্য লাগবে, হতে পারে আমার ফ্যামিলির জন্য একটা বাড়ি কিনতে হবে। মানি ইজ ফর হুম। তারপরের কোশ্চেনটা হচ্ছে মানি ইজ ফর হোয়েন, আমার কখন লাগবে। এই 3টে জিনিস আপনি যদি বলতে পারেন, তাহলে আমরা যারা এই অ্যাডভাইস দিয়ে আপনাকে জিনিসটা করে দিতে, তখন আমি তার আবার অনেক প্রসেস আছে, সেটাও আপনাকে পরে বলছি, যে সেই অনুযায়ী আপনাকে তখন বলতে পারবো আপনার ইনকামের এতটা রাখুন এখানে, এতটা রাখুন এখানে, এতটা রাখুন এখানে, এইভাবে করা যেতে পারে। কারণ বিভিন্ন ওয়েতে বিভিন্ন জন ভাবেন, সেইভাবে করা যেতে পারে। আচ্ছা, গোল, এই 3টে প্রশ্ন খুব জরুরি। একটা, প্রথম কথা তো একটা গোল থাকতে হবে যে আমি কেন সেভ করছি। কেন থাকতে হবে না? আপনি বলুন, আপনি রাস্তায় বেরোলেন, গাড়ি দেখলো আর চেপে পড়েন কি? না, তো কোথাও তো যাবেন বলে ঠিক করেছে, একদম। ডেস্টিনেশনটা যদি না জানা যায়, একটা ফুটবল ম্যাচে গোল পোস্ট নেই, তাহলে কি খেলার রেজাল্ট হবে নাকি? তাই সারাদিন বলই পেটাপিটি হবে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন, কারণ অনেককে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেককে দেখি টাকা জমাতে হবে ভাই, এটা বলে, এবং আমিও বলি এটা টাকা জমাতে হবে, বুঝলি, টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু জমাতে কেউ পারে না। কিন্তু জমাতে কেউ পারে না। তার কারণ হলো, সবচেয়ে আগে তো আমাদের মাথায় ক্লিয়ার গোল নেই, ক্লিয়ার এই জিনিসটা নেই যে আমি কেন জমাবো বা কারণটা কি। এইটাই। আচ্ছা, এটা একটা ভালো শিক্ষা পাওয়া গেল। আমার মনে হয় অনেকেই জানেন, তবু এটাকে এত সুন্দরভাবে স্ট্রাকচার্ড ওয়েতে পাওয়া গেল। আমার তো এই শিক্ষাটার খুব দরকার ছিল বলে মনে হলো। আচ্ছা, তুমি ভাবতে পারছো আমাদের রামকিঙ্কর বেজ, এই পঞ্চানন কর্মকারের কথা তোমায় বললাম, এই নাটকটা নিয়ে বড্ড, সেই লোকটার নামই কেউ জানি না, যে হরফটা দিয়ে গেছে আমাদের। তাহলে আমি কোন ক্ষেত কামলি? এই জন্যে আমি যেখানে রবীন্দ্রনাথ লিখতে পারে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, সেখানে আমি রবীন্দ্রনাথ পড়ে রবীন্দ্রনাথের থেকে বেশি অহংকারী হব? পেয়েছি তো এরকম লোক, না যে রবীন্দ্রনাথ পড়ে রবীন্দ্রনাথের অহংকারটা তো আমি দেখিনি কিরমভাবে থাকতেন, সে তো খুব মজায় থাকতেন। রানীচন্দ্র
গিয়েছেন রবীন্দ্রনাথের কাছে, বসে আছেন, আঁকাগুলো যামিনী রায় ঠিক করে দিচ্ছে কোনটা কি হবে, এই নন্দলাল বসু ঠিক করে দিচ্ছেন। তো বলছে গুরুদেব এইটা এইভাবে টাকা যাবে, নন্দলালকে বলছে ওটা উল্টো আছে। তাতে রানীচন্দ্রকে বলছে বসো বসো, এখানে বসলে অনেক কিছু জানতে পারবে। সুতরাং হচ্ছে খুব ভালো, তুমি যেটা করছো অসাধারণ। তুমি একটা জিনিস তোমার থেকে আমি খুব একটা অদ্ভুত জিনিস পেলাম, সেটা হলো দেখো আমি সবসময় বলি যে আমাদের চোখটা সবসময় সামনের দিকে রাখতে হয়, কিন্তু তাই বলে রেয়ার ভিউ মিররটা খুলে দিলে হবে না। মানে গাড়ি থেকে ওটা লাগবে, কিন্তু পেছন দিকে আসতে দেখতে হবে কিন্তু। এবং আমার ধারণা তুমি কিন্তু রেয়ার ভিউ মিররটা খুব সুন্দরভাবে সেট করে রেখেছো নিজের লাইফের সঙ্গে। তুমি পেছনটা কিন্তু কোনোদিনই সরিয়ে দাওনি তোমার কাছ থেকে। বাইকটায় বসে আছি তো, ক্লাচটা এখান থেকে টিপছি, আগে যাবো তো, কিন্তু ওই পিছনের চেনটা ঘুরবে তবে তবে যাবো। একদম তাই, একদমই তাই। এবং ইতিহাসের প্রয়োজনীয়তা, ইতিহাস বা আমাদের যে মানুষগুলো, সেই মানুষগুলোর প্রয়োজনীয়তা যে কি, এটা আমার মনে হয় তুমি একটু আগেও এই কথাটা বলেছিলে বাচ্চাদের ব্যাপারে। আমরা যখন আমি আর প্রেমাশিস একটা বৈঠক বলে এটা করি, ইতিহাস নিয়ে করি, সেখানে অনেক কাজ। এবং আমরা বারবার একটা জিনিস বলি, প্রেমাশিসও বারবার একটা জিনিস বলি, ইতিহাস সত্যি হোক বা মিথ্যে হোক, ইতিহাস সত্যি মিথ্যে হয় না, ইতিহাস পার্সপেক্টিভ হয়। আর ইতিহাস জানাটা আজকের দিনটা ভালো রাখার জন্য আমাদের ইতিহাস জানা দরকার। ঠিক সেরকমই আমার মনে হয় যে কোনো পয়েন্টে ঠিকই বলেছো। কারণ আমিও একসময়, আমি তোমায় বলি আমার এক্সপিরিয়েন্স, একসময় আমার মধ্যে অহংকার ছিল, একসময় আমার মধ্যে মনে হতো যে আমি অনেক জানি ছিল। কিন্তু তোমার কি সুন্দর উত্থান হয়েছে, তার মানে তুমি সেটা বুঝতে পেরেছো ওই অসুখটা আমার ছিল। হ্যাঁ, এবং শুধু তাই না বিশ্বনাথ, আই ওয়াজ নট অনেস্ট। আমি অনেস্ট ছিলাম না। কি ভালো মানুষ হয়েছো। আমি অনেস্ট ছিলাম না, এবং আমি খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে আমাকে আর কেউ ডিসঅনেস্ট বলতে পারবে না, কারণ আমি ডিসঅনেস্টটা জানি। আমার একটা অসুখ করেছিল জানো, বিরাট বড় অ্যাওয়ার্ড অসুখ, মারাত্মক অসুখ, বিরাট অসুখ, বিশাল অসুখ করেছিল। আমি প্রাক্তনের জন্য বেস্ট কমেডিয়ান পেয়েছিলাম বিএফজি অ্যাওয়ার্ড। এই যে লোকে বলে না মানুষের রেকগনিশন পেয়েছি, আর আমার আর কিছু চাই না। বিশ্বাস করি না, কিন্তু বলি মুখ দিয়ে, কারণ বলি আমার বাড়িতে আমার মা দুর্গার আশীর্বাদে এবং আমার সব মানুষের আশীর্বাদে প্রত্যেক বছর যা মেমেন্টো আসে বা আমাকে পোর্ট্রেট বানানো, আমার পোর্ট্রেট যা আসে এখন এ বাড়িতে আর থাকে না, দেশের বাড়িতে থাকে। সেইগুলো আমাকে আনন্দ দিতে পারেনি। পরের বছর আমার বিবাহ ডায়েরিজ রিলিজ হয়েছিল। আমার এরকম অনেক লোকজন আছে যারা বলছে আমি 4 বার দেখেছি, 5 বার দেখেছি। সেই বছর অ্যাওয়ার্ডটা অন্য কেউ পেয়েছিল বিএফজের, বুঝতে পেরেছ? সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তার রোলটা কমেডি ছিল না, কমেডি ছিল না, রোলটা ইম্পর্টেন্ট ছিল, পাটটাও ফাটিয়ে দিয়েছিল। তো কমেডি যাকে বলে, ছবিতে রিলিফ ক্যারেক্টার, তখন আমার মনে হচ্ছিল যে মানে বিশ্বনাথ আর কত পাবে, এই তো এসছে সেদিন ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো, তাই কি দেওয়া হলো না? এই অসুখটা কিন্তু আমার অনেক দিন ছিল অরুণাব, আমি নিজে নিজে ঠিক করেছি। আরেকটা জিনিস আমার মনে হয় টমেদা, মানে আমি জানতে চাইবো তোমার মতামতটাও কি। আমার মনে হয় না সিনেমা প্রেমিকার মতো, যদি প্রেমটা ওই লেভেলে না হয় হবে না, তাহলে হবে না। আমার তো ওই আর্জ না হলে আমি স্ক্রিপ্টে হাত দিতে পারি না। ইফ আই ডোন্ট ফল ইন লাভ আই ক্যান টাচ, ট্রাস্ট মি, অনেস্টলি বলছি, আই হ্যাভ টু ফল ইন লাভ। ডেসপারেট প্রেম, পাগলের মতো প্রেম, বলতেই হবে এটা কষ্ট, একটা শারীরিক কষ্ট, একটা ডিসকমফর্ট। তুমি দেখবে তুমি সাংঘাতিক প্রেমে পড়লে তার হাত না ধরলে, তাকে জড়িয়ে না ধরলে তোমার শরীরে মনে কষ্ট হয়, ছটফট করবে, ফিজিক্যাল ডিসকমফর্ট। তাই গল্প বলা, তাই মানে পাগলের মতো কিরকমটা হয়, সব থেকে স্বার্থপর মানুষ হয়ে যাবে, দুর্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তার জন্য তুমি 14 তলা থেকে ঝাঁপাবে, তার জন্য তুমি তলা থেকে লাফ দিয়ে 14 তলায় উঠে যাবে। মানে ইউ হ্যাভ টু মেক ইট, মানে দ্যাট ইটস অদ্ভুত। কিন্তু
মানে আমি মাঝে মাঝে নিজেই ভাবি অদ্ভুত। যে আমার ওই 17 বছর হয়ে গেল বুঝলে, এখন অব্দি ফিল্ম মেকার হিসেবে আমাকে বিরাট লোক চেনে না, পডকাস্টার হিসেবে বেশি মানুষ চেনে, কিন্তু যারা আমার খুব ক্লোজ তারা আমাকেও চেনে না। আর কি বলবো, আরে আমি তোমায় বলছি আমাকে চেনে না। অনেক জায়গায় হয়েছে, আপনি আমাদের পরে অনেক এসে তারা চেনে না, আমি তো চিনি। আমার তো নিজের মজা লাগে ওই চেনাটাই একদম, আমি তোমায় বলে দিচ্ছি কিচ্ছু এসে যায় না না। না, চিনবে আমি বলছি চেনার চেয়ে না, বড় কথা, হ্যাঁ, চেনার মানে- জায়গা থেকে আমি কি কথা বলছি যে আমি আই হ্যাভ নট রিকগনাইজ মাইসেলফ অ্যাজ এ ফিল্ম It will মেকার, happen এখন soon. অবধি হয়নি ওটা। It will ইট উইল happen হ্যাপেন soon. সুন। Of course it will এই যে 17 বছর ধরে বা 18 বছর অ্যাকচুয়ালি আমি শুধু এটাই করে গেছি যে একটা দিন আসবে যেদিন আমি যখন একটা ছবি বানাবো, আমি যখন একটা সিনেমা বানাবো, আমি দেখবো যে আমার ভাবনার সবচেয়ে কাছের জিনিসটা আমি বানাতে পেরেছি। আমার কনভিকশন, আমার বিশ্বাস, আমার ভেতর থেকে একটা গল্প সত্যি সত্যি বেরিয়ে আসতে চেয়েছে এবং বেরিয়েছে। এটা তো ম্যাজিক্যাল, মানে এইটার জন্য তো সবকিছু ছেড়ে দেওয়া যায়। ওটা না হলে করোনা ছবি, এক্স্যাক্টলি ওটা না হলে করোনা, ওটাই মেন। মানে দেখবে টেকনিক্যালি ভুল চললো না, তোমার একটা মজা লাগবে দেখে তুমি নিজেকে বাহ ইন্টারেস্টিং জিনিস বানিয়েছি, ভাল লাগছে, নিজে হাসছো, নিজে কাঁদছো, নিজে পজিটিভ হয়ে যাচ্ছ। আমি তোমায় বলি একটা গল্প, অনুরণনে একটা জায়গা ছিল, রাহুল আর রাইমা গল্প করছে, উপরে একটা বাল্বটা সফট। 2-3 মাস ঘুমোতে পারিনি, 2-3 মাস, তারও বেশি। রাতে না সফট ফোকাস পাগলের মতো লাগছে। অনুরণন আমি পুরোটা ডিআই করেছিলাম। আর সুনীল প্যাটেল, ওয়ান অফ দ্য সেইটা সময়ের মানে ইম্পর্টেন্ট ক্যামেরাম্যান, সালাম নমস্তে হাম তুম লুক পার, সেও একজন ক্যামেরাম্যান আমাকে ছেড়ে চলে গেল। সে বললো মাই করুঙ্গা। বম্বে সব বিগ বাজেট মানে সেই সময়কার টপ মোস্ট বাজেটের প্রডিউসাররা বলছে টনি क्या किया तूने, सुनील का तो मन दिमाग तेरा फिल्म पे है। কোনো পয়সা নিয়েছে কিনা মনে নেই, কিংবা ইন্দ্রাণী অল্প কিছু দিয়েছিল ওকে। পাগলের মতো মানে গামছা খুলে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘায় রোদ বেরিয়েছে, মানে অলমোস্ট উলঙ্গ হয়ে দৌড়চ্ছে ছবি তোলার জন্য, এমনি পাগলামো আছে ওতে। ওই যে সফট ফোকাস, 3 মাস ঘুমাইনি জানো তো। যন্ত্রণা, ওরে বাপরে, এই জায়গাটা এখান থেকে নামছি যন্ত্রণা, এখানে যন্ত্রণা মানে বুক মানে ফেটে যাচ্ছিল। ইস, আমার জায়গাটা একটা সফট ফোকাস হয়ে গেল। তো রাজীব বলে একটি ছেলে পিক্সি এনেছিল, সে বলল টনি ইউ হ্যাভ টু লিভ উইথ দিস থ্রু আউট ইউর লাইফ। মনটা শান্ত হলো, এটাকে নিয়েই থাকতে হবে। এটা হচ্ছে তোমার আকর্ষণ, এটা হচ্ছে পজিটিভনেস। এখন তো আরো পরিণত হয়েছি, এখন তো আর্টিস্টদের সাথে থাকি, অ্যাক্টারদের সাথে থাকি, পাশে অভিক আছে, পাশে অর্ঘ আছে, বিক্রম আসে, যখন ওখানে অন্য ছবি করি শান্তনু থাকে, রাইটার বসে একটা খুব কি বলবো ইন্টেলিজেন্ট বলবো না, একটু বয়স্কদের মতো জিনিসটাকে পকার এসে গেছে যে সবাই মিলে লেটস ট্রাই টু সলভ দিস। তখন তো পাগলের মতো অবস্থা হয়ে যেত। আমি তোমাকে বোঝাতে পারবো না সেই 2-3 মাস অবস্থায় কেটেছে। একটা বাল্ব সফট ফোকাস, একটা জায়গা সফট হয়েছিল, এখন সেটাই প্যাটার্ন হয়ে গেছে, তাই না? ঠিকই। তোমাকে যখন সামনাসামনি কেউ অ্যাপ্রিসিয়েট করে সৌন্দর্য নিয়ে, অভিনয় ক্ষমতা নিয়ে, ট্যালেন্ট নিয়ে, তো তোমার কি মনে হয়, তুমি কিভাবে রিয়াক্ট করো? ফাঁকা মাঠে গোল দিচ্ছি আসলেই তো, মানে কি অভিনয় করি, দাও আমাকে ওয়ার্ল্ড মুভিজের কোথাও দিয়ে দাও, সেট করো, আর বাঘা ওরকম অভিনেতাদের কাছে দাও, পাঠাও, দেখো আমি কি লেজে গোবরে ঘুরিয়ে আসবো। কিচ্ছু হবে না, কিচ্ছু পারবো না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। মিন করছি আমি, আসলে কিছু না। ঠিকই, এটা বোধহয় আসলে কি বলতো, আমরা যে কোনো জায়গাতেই পৌঁছই, আমরা তোমাকে এর পরের প্রশ্নটা জিজ্ঞেস করি, যে কোনো জায়গাতেই পৌঁছই সাকসেসফুল মানুষ হয় বলে। তোমার কাছে সাকসেস কি? তুমি সাকসেস বলতে যদি জিজ্ঞেস করি, সাকসেস কি? একটা সফলতা, একটা সার্থকতা। সাকসেসের বাংলা সফল না নাকি? সফলতা হচ্ছে একটা স্বার্থপর জিনিস। সফলতা কথাটার পিছনে কি আছে দেখো, যে সফলতা মানে একা সবকিছুকে ফেলে একা সামনের দিকে এগিয়ে যাওয়া, সবাইকে ফেলে পেছনে, ইফ আই এম নট রং। আর সার্থকতা কি? সার্থকতা সেটা নয়, সবাইকে সাথে নিয়ে সবকিছুর ভেতর দিয়ে জীবনটাকে সার্থক করে তোলা, কোনো কিছুকে সার্থক করে তোলা,
সার্থকতা অনেক বড় শব্দ, যেটাতে আমি বিশ্বাস করি। আমি সফলতা বিশ্বাস করি না। আমি এটাই খুঁজি, সার্থকতা। আমার মানব জন্মের সার্থকতা, আমার অভিনয় জীবনের সার্থকতা, আমি কতজনকে মোটিভেট করতে পারলাম সেটা সার্থকতা, কতজন মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হলো, আমার মতো হতে চাইলো না, ইন্সপায়ার হলো। কারো মতো কেউ হতে চাওয়াটা বোকা বোকা। এটা হচ্ছে আমার কাছে সার্থকতা। সেটা যদি ওই ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা দিয়ে কেউ না অনুভব করে, তাহলে তো সার্থকতা অবধি পৌঁছতে পারবে না। সে সফলতার দিকেই যাওয়ার চেষ্টা করবে বলে এটা আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটা জিনিস বলি যে সফলতা ব্যাপারটা তো কোনোদিন কোথাও গিয়ে দাঁড়ায় না, মানে কোনো তো একটা স্টেশন না যেটা হলো সাকসেসফুল স্টেশন, পৌঁছে গেছি মানে আমি আমার জীবনে সাকসেসফুল, তা তো নয়। না এটা তো নয়, আমার মনে হয় ওটা তো একটা প্রসেস। এখন আমি অভিনয় করছি, আমার যে কোনো দিন মনে হতে পারে আমি আর অভিনয় করবো না, আমি অন্য কিছু, আমাকে মানে আমি টেম্পটেড হতে পারে অন্য কিছু দিয়ে, সেটা আমি আবার খুঁজবো, আবার সার্চিং শুরু করবো, স্ক্র্যাচ থেকে শুরু করবো। এবং সেখানে তো সেখানে তো এই সাকসেসটা আর তোমার জন্য ম্যাটার করবে না, মানে ওই সাকসেস বলে কিছু এক্সিস্টই করবে না, এক্সিস্টই করবে না হয়তো, তখন যদি হয়। হ্যাঁ, আর এই যে যখন ধরো একটা মানুষ যখন একটু পপুলার হয়, যখন একটুখানি পপুলারিটি পায়, তখন কি তার মধ্যে বা তোমার মধ্যেই আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি, তোমার মধ্যে কি এটা কোনোদিন হয়েছে যে আচ্ছা এতগুলো লোক আমার সঙ্গে কেন কানেক্ট করছে বা আমাকে কেন ভালোবাসছে, এই প্রশ্নটা এসছে কোনোদিন, বা সেটা ভাবার চেষ্টা করতে পারছে কি আছে আমার মধ্যে যেটা এতগুলো লোক আমাকে ভালোবাসছে? কোনোদিন ভেবেছো এটা? না, ভাবিনি। দেখো, আমাদের যে কাজটা আমরা করি, আমি তো অভিনয়, এটা তো একটা কোলাবোরেটিভ আর্ট। আমি একটা টুলস, সিনেমা প্রসেসের, ক্যামেরা লাইট একটা টুলস, আমি যেমন একটা টুলস, অভিনেতা। আমি একা অভিনয় করে ফাটিয়ে দিলে কিচ্ছু যেত আসলে। তাই অভিনয় করতে গেলে যা কিছু ক্রেডিট, সেটা আমাকে যে চরিত্র, প্রথমত আমার পুরো টিমটার, পুরো ইউনিটের, ডিরেক্টর, এই একটা বাস্তবতা তৈরি করেন, এই একটা ইমেজ তৈরি করেন চরিত্রটির। আমার কস্টিউম হেল্প করে, আমার মেকআপ হেল্প করে, আমার কোয়ার্টিস্ট হেল্প করে। এই সাধুবাদটা মোটেই আমার একার নয়, একদমই একার নয়, এটা আমি মেন করে বলছি। না, হ্যাঁ, তোমাকে মানে বুঝে গেছি এতক্ষণে, তোমাকে ওগুলো খুব একটা সত্যি বদার করবে না। আমি খুশি হই, বলি, ভালো লাগে কেউ আমার সম্পর্কে ভালো বললে, আমার কথা মন দিয়ে শুনেছে, সেরকম ভালো, সেটা আমি কৃতজ্ঞতার জায়গা থেকে। এর বাইরে আমার দুটো ডানাও গজিয়ে যায় না, আমার কলারটা উঁচু হয়ে যায় না, ইনভিজিবল কিছু, চারটে হাত পাও হয়ে যায় না, কিচ্ছু হয় না। আমি ওখানে ওটাকে মাটি চাপা দিয়ে দিই, আমি গোনাই ধরি না। আসলে উদ্ধত শোনাচ্ছে, কিন্তু আমি ধরি না। কি দেখে চরিত্র তুমি ডিসাইড করো যে এই চরিত্রটা আমি করবো, এই চরিত্রটা করবো না? এটা না, আমি প্রথম থেকেই এটা আমার ছিল যে আমি একটা যদি কাজ করি, সেই কাজটা করবো বলে আমি দেখবো সেখানে আমার কি কন্ট্রিবিউশন আছে এবং জায়গা কতটা আছে নিজেকে দেখানো, নিজের পারফরমেন্সে। সেটা ইনফ্যাক্ট আমার মনে আছে আমি যখন সবে কাজ শুরু করেছি, হয়তো মাসে 5 দিন কাজ থাকে আমার টেলিভিশনেই, তখন ইটিভিতে একটা হতো, শুধু তোমারই জন্য বলে, ছোট ছোট সুন্দর সুন্দর দারুণ গল্প হতো। হ্যাঁ, সেইখান থেকে আমার ফোন আসে, নাম করা ডিরেক্টর, আমি নাম করবো না এখন, তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব। তিনি একটা গল্পের জন্য আমাকে ফোন করেন, তখন ল্যান্ডলাইন ফোন ছিল আমাদের। তো ফোন করে বলেন, আমি ভাবছি পরের গল্পটা তখন আমি বলছিলাম যে আমি কিন্তু একটু স্ক্রিপ্টটা শুনবো। এটা পরে আমি বললাম একটু আগে যে আমি আবহমানের সময়ও কিন্তু ঋতুদাকেও বলেছিলাম আমি কিন্তু স্ক্রিপ্টটা শুনবো। তো ওকে ওটা বলার পরে ভীষণ রেগে গেলেন, বললেন কি আমি কে তুমি জানো, আমি অমুক, তুমি তার কাছে স্ক্রিপ্ট শুনতে চাইছো? মানে আমি জানি আপনি অমুক, কিন্তু চরিত্রটা তো আমাকে করতে হবে, আমি যদি স্ক্রিপ্টটা না জানি আগে থেকে তো আমি তো সেটা করতে পারবো না। তারপরে অবভিয়াসলি আমি আর শুধু তোমারই জন্য করিনি কোনোদিন। আচ্ছা, ও করাই হয়নি তারপর আর? না, বোধহয় খুব অনেক পরে হয়তো একটা করেছি, কিন্তু না, অনেক বছর তারপর করিনি। মানে তো এটা শুরু থেকেই ছিল, কারণ আমার মনে হয় ওটাই তো ভিত, স্ক্রিপ্টটা আমার চরিত্রর মানে যে চরিত্রর যে বেসটা, সেইটা যদি আমি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটাতে তো জাস্টিস করতে পারবো না। অবশ্যই।
অনেক সময় এরকম চরিত্র আসে যেগুলো হয়তো করে নিলে আমার হয়তো কিছু উপার্জন হবে, বা এই যে অনেকে বলে আমি অনেক বেশি কাজ করি না কেন, সেই নামটা আমার ঘুঁচবে যে আমি কম কাজ করি, তো বা বাজারে রেলিভেন্স থাকবে আমার। কিন্তু কি আমার মনে হয় যে ওইটা আমি করবো ঠিকই, কিন্তু আমি মন দিয়ে করব না। আর আমি যেটুকু কাজ করি সেটুকু মন দিয়ে করতে ভালোবাসি। একটা, এটা আমি এখন অবধি কাউকে করিনি প্রশ্নটা, কিন্তু আমার তোমার করতে ইচ্ছে হচ্ছে যে দেখো, একজন অভিনেত্রী যখন তার জার্নি শুরু করে তখন অভিনেত্রীদের, বিশেষ করে তুমি যেই সময় কাজ শুরু করেছো সেই সময় একটা ধরনের কাজ হতো, আর তারপর আস্তে 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 ওভারঅল ক্রাফটটা বা আর্টের ফরম্যাটটাই একটু একটু করে ইভলভ হতে গেছে। তো একজন অভিনেত্রী হিসেবে তোমারও একটা জার্নি হয়েছে, এবং অভিনেত্রীদের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে যেখানে তাদের চরিত্রগুলো আস্তে আস্তে বদলাতে থাকে, একটা বদল হতে থাকে। তারা হিরোইনের জায়গায় ধরো অন্য একটা চরিত্র তাকে অফার করা হলো, তার আগে তাকে হিরোইন অফার করা হচ্ছে, এই জিনিসটা বিভিন্ন জায়গায় ঘটে। তো যখন এই জিনিসটা ঘটে, একজন অভিনেত্রীর মধ্যে কি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়, বা মানে তোমার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়েছে? দেখো, আমি ফর্চুনেটলি লাকিলি প্রথম থেকেই লিড রোলই করেছি, যেটুকু কাজ করেছি মোটামুটি লিড রোলই করেছি, বা সেই চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট সেই ছবিতে বা সেই সিরিয়ালে সেরকমই করেছি। কিন্তু আমি এটা খুব ভালোভাবে জানি যে একটা সময় আসবে যখন আমি আর হিরোইন করবো না, আমাকে কেউ বলবে না হিরোইন করতে, হয়তো মা কাকিমার রোল আসবে, মাসি দিদার রোল আসবে। তো এই যে যেমন জন্ম মৃত্যু ইটার্নাল ট্রুথ, আমাদের জীবনে এটা ইটার্নাল ট্রুথ যে আমি সারা জীবন, কিন্তু আমি 60 বছর বয়সে গিয়ে হিরোইন, যদি না এরকম একটা গল্প হয় যে ওই বয়সী মহিলাকে নিয়ে সেই কেন্দ্রিক একটা গল্প, তা না হলে তো আমাকে তো আস্তে আস্তে নিজেকে ট্রান্সফর্ম করতে করতে যেতে হবে। আমরা গ্রামের কথা বললাম, আমরা ব্যাকওয়ার্ড জাতির কথা বললাম, যারা এখনো কিছু কুসংস্কারের আচ্ছন্ন, এরকম কিছু মানুষ আছে, তারা এখন অব্দি ডাইনি প্রথাটাকে খুব স্ট্রংলি বিশ্বাস করে। বাট শহরে তোমার কি মনে হয় না যে ইন ডিসগাইজ ডাইনি প্রথাটা এক্সিস্ট করে? মেটাফরে, কারণ প্রত্যেকটা পয়েন্টে দাগিয়ে দেওয়া মেয়েদের সেটা তো হয়েই যাচ্ছে। সেটা হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ডাইনিও? যদি ইফ ইউ আর using the term ডাইনি, then I will also use the term রাক্ষস, রাইট? সো এগুলো না মেটাফর হয়ে রয়ে গেছে আমাদের শহরে, কিন্তু রয়েছে তো প্রত্যেকটা জায়গায়। তাহলে তো লেডিস সিট আজকে আলাদা হতো না, বা ট্রেনে ফিমেল কম্পার্টমেন্ট আলাদা হতো না। তাহলে তো আমি কতটা জামা পরেছি আর আমি রাত্রিবেলা কোথায় বেরোচ্ছি সেটা নিয়ে আমার মা বাবাকে ভাবতে হতো না, বা আমার সাথে কিছু হয়ে গেলে লোকে এটা বলতো না যে ওর জামার প্রবলেম, এবং রাত্রিবেলা এত রাত্রে ওখানে কি করছে এটাও কোনোদিন। জানো তো, এই যে আমার একটা জিনিস সবসময় মনে হয়, এই যে আমাদের ছোটবেলা থেকে কন্ডিশন করা হয় না যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, এই করবি, এটা করবি না, এই জামাটা পরবি না, এটা টাইট, ওটা ঢিলে, ওটা বুক দেখা যাচ্ছে, ওটা পিঠ দেখা যাচ্ছে, এটা পা দেখা যাচ্ছে। আমাদের কন্ডিশনিং এর সাথে জন্মের পর থেকে যে ছেলেগুলোর জন্ম হচ্ছে তাদেরকেও কন্ডিশন করা উচিত, মেয়েদের সম্মান করা উচিত, কিচেনে তোমাদেরও হাত বাটানো উচিত, একটা মেয়ে বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো উচিত, তোমার বোনকে যেভাবে দেখো সেভাবেই অন্য মেয়েকে দেখা উচিত, মেয়েদের সাথে চোখ নামিয়ে কথা বলা উচিত। যদি এটা ইকুয়াল ভাবে হয় না, তাহলে সমাজটা একটা অন্য লেভেলে চলে যাবে। আমার ছেলে ফুটবল খেলছে, ফাইন, কিন্তু একটা মেয়ে না, এখন না, এটা এই সময় না তো। But I am always grateful একটা জিনিসের জন্য, যে স্কুল I have been raised, the parents I have been, the parents who have raised me, কোনো দিন, আমি কোয়েট স্কুলে বড় হয়েছি, and I used to play a lot, so আমি যেহেতু স্কুলের গেমস ক্যাপ্টেন ছিলাম, টিম ক্যাপ্টেন ছিলাম, I have played in different school. আমার মা বাবা আমাকে কোনোদিন বলেনি যে তুমি এতটুকু শর্টস পরে কাবাডি খেলতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলতে পারবে না। আই হ্যাভ, মানে আমাদের স্কুলে ইট ওয়াজ লাইক একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে, জাস্ট টু প্রুভ, জাস্ট ইকুয়ালিটিটা দেখানো। আমাদের রিস্ট ফাইট হতো, আমাদের খোখো হতো, কোনোদিন মেয়ে আলাদা খেলছে ছেলে আলাদা খেলছে না, একসাথে খেলছে।
সো দ্যাট ইজ অলসো না, মানে আমাদের সময় না আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আজকালকার বাচ্চারা, আমি আমার নিজদের দেখি তো, ওদের ব্যাড টাচ গুড টাচ শেখানো হয়, আমরা আমাদের সময় জানতামই না। আর জানতাম না, আমি বলছি না এটা খুব ভালো ব্যাপার, মানে আমাদের সাথে অনেক কিছুই হয়েছে, আমরা তো lot of child are abused child and they don't know about it, but it's good that kids nowadays are being aware about it. But also তুমি ভাবো না, society is going where একটা 5 বছরের বাচ্চাকে বোঝানো হচ্ছে যে it's a good touch, it's a bad touch, especially a girl child. তো তুমি বুঝতে পারছো, you know what I mean? Correct. So yeah. এবার মনে পড়েছে আমি কি বলতে যাচ্ছিলাম তখন। আমি তখন ইন্টারভিউ ইউডিআই ইয়েলো পেজেস নিয়ে বলছিলাম, রাইট, এবার মনে পড়েছে। আমরা 5 বন্ধু মিলে বেড়াতে গেছিলাম, চাকরিতে সব কলিগ 5 জন, আচ্ছা ইউডিআই ইয়েলো পেজেস, সেই প্রসঙ্গে ইন্টারভিউ উইন্ডো চললো। তো গেছিলাম, এটা না বললে সত্যি মানে বিরাট মজার ঘটনা। তো আমরা কোথায় যাব, আমাদের বন্ধু বান্ধবরা ঠিক করেছে একটা জীবনের প্রথম আমরা জঙ্গল যাচ্ছি, তো কেচকিতে আমরা যাব। কেচকি কোথায় না, ডালটনগঞ্জ থেকে একটু দূরে, বিহারে। আচ্ছা, বন্ধু বান্ধবরা অর্গানাইজ করেছে, তখনও তো বিরাট ছিল না যে ওই মাইনে বললাম তো তোকে কত পাই কী করি, প্রত্যেক একটা করে বাইক ফাইক কিনেছি, 400-450 টাকা করে মাসে ইনস্টলমেন্ট চলে যায়, হাতে আসে কিছু, চালিয়ে নিই, ঠিক আছে, কিং সাইজ সিগারেট ফেট খাচ্ছি, রেলা আছে, টাই পরে ঘুরছি, এসব হচ্ছে, বুঝলি তো। তো তার মধ্যে গেছি, গিয়ে 5 দিনের জন্য, তো 4 দিনের জন্য আমরা যাবো, ওখান থেকে বেতলা ফরেস্ট যাও, বেতলা ফরেস্ট ঘুরবো, ঘুরে টুরে আসবো। তো কেচকি গেছি, আমার বন্ধুরা যে দায়িত্ব নিয়েছে তারা কেচকি কিচ্ছু বুকিং করেনি, খালি কেচকিটা জানে। বাহ। ডালটনগঞ্জে গিয়ে আমরা ডালটনগঞ্জ থেকে ওখান থেকে একটা দোকান থেকে ওই 5 জন মিলে আমাদের যা পয়সা ছিল তাতে 2 বোতল বিয়ার আর একটা রামের পাইট, এই হচ্ছে আমাদের 4 দিনের নেশার সামগ্রী, আমরা 5 জন। এবং 5 জন মিলে আমরা ডালটনগঞ্জে, হঠাৎ মুরগি বলতে মনে পড়ে গেল, ডালটনগঞ্জে সেম ঘটনা ঘটেছিল। ডালটনগঞ্জে বৃষ্টি পড়েছে, ওদিকে ওরা জিনিসপত্র কিনতে গেছে, আমরা একটা দেশি মুরগি কিনেছি, কি ভাগ্য ভালো মুরগিটার পাটা বাঁধা ছিল। আমি নিয়ে বাসের ছাদে উঠে যাব, বাসের ছাদে উঠে যাওয়ার সময় অনেক বন্ধু ছিল, আমরা খেলা বলে ডাকতাম, ভালো নামটা বলবো না, নইলে বেটা কেস খাবে, ও বিরাট এখন সে, তো ওকে খেলাকে ওপরে দিয়ে মুরগিটা ধরবি বলে হাতে ধরেছি, হ্যাঁ ধরবো বলে সাট করে হাতটা দিয়ে মুরগিটা ধরে করে ছেড়ে দিয়েছে, যে নরম লেগেছে। আর ডালটনগঞ্জ বাজারের মধ্যে মুরগি উড়ে বেড়াচ্ছে, খালি পাটা খালি তার বাঁধা, এইটুকুই হচ্ছে আমাদের জোর। সে মুরগি ধরেছিলাম আমি, বুঝলি, আমার সেকেন্ড টাইম মুরগি ধরা জীবনে, সে হাঁটু ফাটু ছোড়ে। এনিওয়ে, এবার আমরা ওই বাড়িটাতে গেছি, বিকেলবেলার দিকে পৌঁছেছি, বিকেল হব রোদটা তখনও আছে, সুন্দর একটা বাংলো, হ্যাঁ, এবং চৌকিদার এলো, চৌকিদার এসে হাঁ সাফ করে, হ্যাঁ, আমি তখনও জানি না, কে বলছে রিসিট দিন, তখন দেখছি সঞ্জয় বাসু বলে একজন ছিল, সে ওই তখন আমাদের একটা কাগজে সেই হিসেব লিখে দিত, কাগজটা উল্টো দিকে টাইপ প্রিন্ট টাইপের, কত মনে আছে টেলিফোন বুথগুলোতে, ওতে ওই একটা বিয়ার 2 এলাকা ওই মালটা, ওটা চৌকিদারকে দিয়ে দিল, চৌকিদারও খাতাটা এগিয়ে দিল, যে যার নাম লিখে দিলাম, 2 ঘর আমাদের নামে বুকিং হয়ে গেল। এবার আমি বললাম এটা কী হলো, বলো এরকমই হয় এখন। আমরা রেডি ফেডি হয়ে মুরগি চৌকিদারের হাতে দিয়ে দিয়েছি, ও মশলা পিসছে, গোটা হলুদ রসুন মাখা হচ্ছে, আমরা পেছনে বসে কেচকি নদীর পাশে বাংলোটার বারান্দাটাতে বসে, হ্যাঁ, অনেক বন্ধু স্যালাড কাটছে, আমরা সব রেডি হয়েছি যে আমরা এই জঙ্গলে এসেছি, আমরা উলঙ্গ হয়ে স্নান করব। হ্যাঁ, আমরা 5 বন্ধু, এবং আমরা ওখানে একটা কুয়োতলা দেখেছি, কুয়োতলা যাবো সব আমরা নিজেদের ব্রিফ ফ্রিফ পরে টাওয়েল ফাওয়েল নিয়ে রেডি। হঠাৎ একটা জিপের আওয়াজ, একটা জিপ ঢুকলো, জিপ থেকে ড্রাইভার ছাড়া 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, তারা নেমে চৌকিদারকে বলল যে তাদের বুকিং আছে। আমরা শুনে বুকিং, ওর নামে দোষারোপ, এইটাতে হতে যাবেই আর কি, হচ্ছে ভেতরে, তুই এটা কেন করলি, কি করলে?
আমাদের ইউডিআই ইয়েলো পেজেস শিখিয়েছিল ট্রেনিং পিরিয়ডে এবং অন্য এতে, যে অপশন দেবে মানুষকে। অপশন যদি তুমি দাও তাহলে তার মধ্যে ঠিক কোথাও একটা আটকায়। 2 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত অপশন দাও, এবং আমি তোমার প্রোডাক্টের দাম আমরা তৈরি করেছি এইভাবে, যে জিনিসটা তুমি বেচবে বিজ্ঞাপনের, সেখানে 250 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত বিজ্ঞাপন আছে। একটা লোকের কাছে সব অ্যাফোর্ডেবিলিটি আছে, 2 লক্ষের লোক আছে তো 250 আছে, তোমার বিরাট রেঞ্জ। সো প্রোডাক্ট রেঞ্জ বড় থাকলে তুমি ঠিক সেইভাবে জীবনে অপশন দাও লোককে। তো আমরা খুব নিজেদের মধ্যে যখন অপশনস নিয়ে আমরা মজা করতাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা পেশার, চৌকিদার বলছে যে বুক তো হো গয়া। আর ভদ্রলোক বলছে कैसे বুকিং হতে, মেরা পার নেই, কাগজ মিল গয়া। ও মানছেই না আমরা বোর্ডার নয়, ততক্ষণ ওর সাথে ওদের জমে গেছে। ওর বউ এসে আমাদের জন্য সে চা করে দিচ্ছে, তাদের সাথে আলাপ হচ্ছে, কথাবার্তা বলছি মোটামুটি আমরা 45 মিনিট। 5টা ইউডিআই ইয়েলো পেজেস সেলস এক্সিকিউটিভ একসাথে একটা জায়গায় গেছে, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই 5 জন যা করতে পারে, কি করতে পারে কোনো তার ঠিক নেই। বিকেলের আলো আস্তে আস্তে পড়ছে, ভদ্রলোক ওনাকে বোঝাতে সমর্থ হচ্ছেন না, চৌকিদার আমাদেরকেই ধরে নিয়েছেন, এবং উনি তখন বলছেন যে ন্যাচারালি ওনার বুকিং আছে, ছেড়ে দিতে হবে। আমাদের তো আমরা ইয়েলো পেজেসের বন্ধুরা আমরা সবাই মিলে ওনাদের সঙ্গে কথা বলছি, তোয়ালেই পড়ে আছে সব, কেউ হয়তো শর্টস পরে। ভদ্রলোক বলছেন না আমাদের তো বুকিং, আমরা দেখুন এখন যে অবস্থা, আমার মনে হয় আপনারাও এসে গেছেন, বিকেল তো একটু সন্ধ্যে এক্ষুনি নেমে যাবে ঝুপ করে, এবার এখান থেকে তো বাস টাস নেই, আমরা বেরিয়ে যাবো, কারণ লাস্ট বাসটাতেই আমাদের নামিয়ে দিয়ে গেছে, এটা যাবে। আর এখান থেকে তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই, ঘর আছে 2টো। তো এখন যেভাবে হোক একটা কোনো রকমভাবে আপনারা যদি 3 জন একটা ঘরে থেকে যান রাতের শোয়ারটুকু, আমরা 5 জনের একটা ঘরে কোনো রকমভাবে ম্যানেজ করে নেবো যেভাবে হোক। একটা রাতের ব্যাপার, কাল সকালে বোঝা এটা কী করে হয়। কারণ তাহলে আপনারা যদি 3 জন ওটাই থাকুন, বাংলোতে থাকুন, আমরা কোনো একটাভাবে কিছু বন্দোবস্ত করে বাইরে বারান্দাটাতে থাকি, না সেটা কি করে হয়? আরে কোনো কিছুই হয় না বলছি। আরে কেন বলবে ভাই, তুই তোর বুকিং নিয়ে গেছিস, তুই তোর ভ্যালিড বুকিং আছে, তুই গিয়ে দেখছিস স্যার দামড়া 5টা ছেলে বসে আছে, তুই গেছিস তোর বউকে নিয়ে। আমার এটা ঘটনা ঘটেছে এই জিনিসটা আমার সঙ্গে। তো এবারে তো রাগ তো মনে হবে সালা আমার হকের জায়গা, মাথা গরম হয়ে যাবে। ওরা তো আর ঠান্ডা মাথায় কথা বলছেন, বুঝতে পারছেন না ব্যাপারটা কি। এবার তখন আমরা বলতে অপশনস দেওয়া হলো প্রথম 2টো, সেটা হলো না। তাহলে ঠিক আছে, একটা কাজ করুন, তাহলে আপনারা আমাদের গাড়িটা দিয়ে দিন, আমরা প্যাক করে এখান থেকে আপনার জিপটা নিয়ে আমরা চলে যাই। না সেটা কি করে হবে, আমরা তাহলে একটা অপশানই বেঁচে আছে, বলছি কি আপনারা গাড়িটা করে আপনারা চলে যান। ভালোবাসা থেকেই এটা করছি বলেই আমরা কিছু মানুষ আমাদের সঙ্গে কানেক্ট করছি। আমরা যদি শুধুমাত্র, আমার মনে হয় এটা সারা পৃথিবীর বোধহয় খুব সত্যি কথা, যে টাকার জন্য বা ভিউয়ের জন্য কোনো কাজ করলে সেটাতে পাওয়া যায় না, হবে না। আমরা আমাদের ভালোবাসা থেকে কাজ করলে ভিউটা বাই প্রোডাক্ট, টাকাটা বাই প্রোডাক্ট। এটা আমার সবসময় মনে হয়, এটা আমরা সবসময় আলোচনা করি, এবং সেক্ষেত্রে আমাদের কাছে একটা প্রকৃষ্ট উদাহরণ আছে। উইদাউট এনি সেলিব্রিটি, উইদাউট এনিথিং সেন্সেশনাল, বৈঠক is reaching 30,000 subscribers. এটা হিউজ অ্যাচিভমেন্ট। আমার মনে হয় যে তার মানে আমরা ওই প্রেমাশিসের ওই যে ফলোয়িংটা, ওই যে কানেকশনটা এটা তৈরি হয়েছে আমাদের প্রত্যেকেরই। আমার মনে হয় আমরা ওই অনেস্টি থেকে করছি বলেই আমাদের এইটুকু তৈরি হয়েছে, এবং আজকে এই এতক্ষণ ধরে বসে আমরা বাংলা পডকাস্ট নিয়ে আলোচনা করতে পারলাম, আড্ডা মারতে পারলাম। মানুষ অনেস্টিটার সাথে একদমই তোমার পডকাস্ট দেখে আমি ফার্স্ট টাইম তোমায় আজও বলি, আমি দেখে দাঁড়িয়ে গেছিলাম। আমি আগের দিন ফেরার পথে প্রিয়াঙ্কাকে বলছিলাম, আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা দেখে আমার ছোটবেলায় হেভি মজা লেগেছিল। স্কুলের বন্ধুরা পকড়াম করে দেখে আরো মজা পেয়েছিলাম। তোমারই একটা সিনেমা, আমি জানতাম না ওটা তোমার, ওটা আমারও সিনেমা। আমি জানতাম না যে ওটা তোমার সিনেমা। পরবর্তীকালে আমি যখন অলরেডি ইউটিউব করছি, আমি অন্যবোধা একটা তখন তোমার চ্যানেলে হার্ডলি হয়তো 7,000-9,000-এর মতো সাবস্ক্রাইবার। আমি তোমার পডকাস্ট দেখেছি, তখন তোমার চ্যানেলটা কেউ চেনে না, এবং আমি পুরো তোমার 2টো এপিসোড 3টে এপিসোড আমি বুক হয়ে দেখেছি। আমার এখনো মনে হয় আমি একতলার বসে একদম কম্পিউটারের টেবিলের উপর পা তুলে বসে আমি পডকাস্টটাকে এনজয় করছি।
এবং তখনও আমি কিন্তু তোমাকে চিনি এবং আমি তোমাকে ইনস্টাগ্রামে খুঁজে মেসেজ করেছি যে আমার হেভি লেগেছে। এবং তারপর থেকে এখন তোমার সঙ্গে যেমন আমাদের যেরকম সম্পর্ক, তো এটা মানুষরা অনেক, আমি এটাই বলতে চাইছি যে আমরা অনেস্টিটাকে রিলেট করি। কারেক্ট, একদমই ঠিক। এই মুহূর্তে যারা মানে সঙ্গীত চর্চা করছে বা যারা করতে চায়, প্রথম দিকে মানুষ মানে অনেক স্টুডেন্ট আছে নিশ্চয়ই যারা প্রথম দিকে পুরোটা বোঝে না, তো প্রথম দিকে যেই সারেন্ডারটা গুরুর প্রতি করা দরকার সেটা করার জন্য তারা কি করবে, মানে তারা করতে পারে না অনেক সময়। না করবে মানে কি, আমি বলি সেটা হচ্ছে আমি বুঝতে পারি, আমি কখনোই দোষ বলবো না, কারণ মানুষ না জানতে পারলে তো আর তার দোষ নয়, তাকে জানানো হয়নি তাই সে জানে না, ঠিক তার তো আর দোষ নেই। তো এখনকার ছেলে মেয়েদের যেটা, যে সবাই তো আমার বাবার মতো বাবা বা আমার গুরুর মতো গুরু পায়নি, যে এইসব জ্ঞান বা এইসব রাস্তা দেখিয়ে দেবে, দেখায়নি, তাই তারা বুঝতে পারে না। কিন্তু আমি তাদের কাছে এইটুকু মেসেজ পৌঁছে দিতে পারি যে প্রথম কথা, তাদের সাহস জোগাতে পারি যে দেখো, সবাই শুনেছ যে নাম যশ অর্থ এর পেছনে দৌড়লে কিন্তু এটা আসে না, বরঞ্চ কাজের পেছনে দৌড়লে, কাজ করলে, সাধনা করলে ওটা এমনি আসে, ওটার জন্য চিন্তা করতে হয় না। তাই গুরু সেবা বা নিজের সাধনা ছেড়ে যারা পয়সা রোজগার করার জন্যে বা নাম যশ রোজগার করার জন্যে দেশ বিদেশ এদিক ওদিক দৌড়ি নানান রকম সব করছো, আমার মনে হয় না এত টেনশন বা এত কিছু দৌড়ি তোমাদের দরকার আছে। যদি ঠিকভাবে নিজের কাজটা পরিবেশন করতে পারো, গান বাজনা যাই হোক, তাহলে সারা পৃথিবী থেকে তোমায় ডেকে নিয়ে যেতে বাধ্য, এবং তোমাকে যখনই ডেকে নিয়ে যাবে অর্থ তুমি পাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু দৌড়লে কি হয়, আমি 10 কমান্ডসমেন্ট বলে একটা পুরনো বই, তাতে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটার মানে হচ্ছে যে যা নেই তার পেছনে দৌড়তে গিয়ে যা আছে সেটাও যেন হারিয়ে না ফেলো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইটার একটা চান্স থাকে, যে যার প্রচুর ট্যালেন্ট আছে, যে সত্যিই হয়তো একটা দারুণ বাজিয়ে হতে পারত, সে এইদিকে এত সময় অপচয় করে ফেললো যে তার আর বাজিয়ে হওয়া হলো না, ট্যালেন্টটা তার হারিয়ে গেল। তো অটোমেটিক্যালি আমি বলবো, কষ্টেই তো সব হয়, আরাম করে হয় না কিছু, আরাম করে কিছু হয় না। কষ্ট করতে শেখো, কষ্ট মেনে নাও, অ্যাকসেপ্ট করো। প্রথম জীবনে শুধুই কষ্ট হবে, বাজাতে কষ্ট হবে, অর্থনৈতিক কষ্ট থাকবে, তা সত্ত্বেও তুমি নিজের জায়গা ছেড়ো না, বাজিয়ে যাও, গুরু সেবা করে যাও, একদিন তোমার সব ঘুচে যাবে, কোনোদিন তোমার কোনো অসুবিধা হবে না। সুতরাং কাজের দিকে লক্ষ্য দেওয়ার খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এটা নিয়ে এত নাম কবে হবে, কবে আমি বড় হব, কবে আমি বাড়ি গাড়ি করব, এইটা চিন্তা করা প্রথম দিকে উচিত নয়। যেটা করতে গিয়ে অনেক ট্যালেন্ট কিন্তু নষ্ট হচ্ছে, অনেক ট্যালেন্ট নষ্ট হচ্ছে। সেটা দেখতে পান আপনি, মানে এরকম ট্যালেন্ট দেখেছেন নষ্ট পরিষ্কার হচ্ছে? পরিষ্কার তোমরাও দেখতে পাবে। নাম তো এইভাবে তো বলা উচিত না, বলা উচিত না, কিন্তু মানে এরকম অনেক আছে, এবং তারাও জানে, কিন্তু তারা জানে, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আছে তারা জানে, দে ক্যান রিয়েলাইজ যে আই কুড হ্যাভ ডান মাচ বেটার, কিন্তু আমার ওরা হয়তো অনেক সময় এক্সকিউজ দেয় যে কি করব, বাড়িতে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, আমাকে এটা করতেই হয়েছে। কিন্তু তা নয়, তুমি যদি ভালো করে দেখতে, বাড়িতে অর্থনৈতিক এত ঘাবড়ে গেলে কেন? দুটো রুটি জোগাতে তো আমেরিকা যেতে হয় না, ঠিক। তুমি পাশের বাড়ির টিউশনি করলেও দুটো রুটি জুটতো, তো তাতেই নয় কিছুদিন
ওই অবস্থাতেই রেয়াজটা করতে বা সাধনা করতে, তাহলে হয়তো এক সময় তুমি এখন আমেরিকা গিয়ে পয়সা নিয়ে আসছো, কিন্তু পরবর্তীকালে হয়তো তুমি আমেরিকাতে বাড়ি গাড়ি কিনে ফেলতে। ঠিক। ওস্তাদ আলী আকবর খান সাহেব কিন্তু মাইহারের মতো জায়গায় বসে সাধনা করেছে, ছোট্ট ঘরে বাবার শাসন সব নিয়ে বহুদিন, বহু বয়স পর্যন্ত ওইখানে বসে সাধনা করেছে, তবে তিনি আলী আকবর খান হতে পেরেছেন। ঘটনা হচ্ছে কি জানো, ঘটনা হচ্ছে খুব সহজ একটা উপায় বলি, যে অন্ধকারে থাকলে আলোর খোঁজ করবে, এবং তারপরে তুমি আলো যদি অল্প পাও তাতেও আনন্দ, বেশি পেলেও আনন্দ। কিন্তু সবসময় যদি আলোয় থাকতে চাও তাহলে হয়তো তোমায় অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে। বাবা, এটা একটা আজকের টেক অ্যাওয়ে আমার, এটা একটা দুর্দান্ত। সুতরাং অন্ধকারে থাকা ভালো, অভ্যেস করতে হয়। ওই চাকচিক্যটা টানে তো বটেই লোককে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে অন্ধকারকে যদি তুমি উপলব্ধি না করতে পারো, অন্ধকারকে যদি তুমি ভালো না বাঁচতে পারো, তাহলে তুমি শিল্প সাহিত্য সব কিছু চর্চা করো না, আলোয় হয় না। যারা, তুমি তো একজন হিরো, মানে হিরো হিসেবে লোকে তোমাকে দেখে, অভিনেতা হিসেবে ডিরেক্টররা দেখলেও বা ইন্ডাস্ট্রির লোকজন দেখলেও জেনারেলি বাইরের মানুষ তো হিরোই দেখে একজন। এবং তোমাকে মোটামুটি পাবলিক ইয়েতে যেভাবে দেখা যায়, তাতে তুমি বেশ একটা, তোমার মধ্যে একটা হিউমার আছে, তোমার মধ্যে একটা ফ্ল্যামবয়েন্স আছে। বাট তার ভেতরে এই যে থ্রু আউট দিস জার্নি, অঙ্কুশ কতটা ভেতরে ভেতরে কতটা সিরিয়াস মানুষ, সেটা কি আমরা মানে সেটা কি আছে, সেই সিরিয়াসনেসটা কি অঙ্কুশের মধ্যে আছে? হ্যাঁ, মানে আমি না খুব একটা বেশি, কি বলবো, মানে কথাটা পজিটিভভাবে না নেগেটিভভাবে হবে জানি না, আমি না ওই একটা জোর করে একটা ইমেজ কনসিয়াস ব্যাপার অনেকে আনার চেষ্টা করে, ওটা আমি নই, এটা আমি পারি না। ঠিক আছে, আমার যদি হট করে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, আমি ইন্ডাস্ট্রি বলছি, তো চারিদিকে ক্যামেরা, প্যাপারাজি যেটাকে বলা, আমার যদি ছ্যাবলামো মারা হয়, মন হয়, ওকে দেখে আমার যেটা ইনস্ট্যান্ট ফিল হলো, আমি সেটাই করবো। হ্যাঁ, জড়িয়ে ধরলাম, লাফিয়ে কিছুটা ছ্যাবলামো মেরে দিলাম ওর সাথে, কিছুটা স্কুল কলেজের মতো আর কি, আমি ওটা করবো। আমি ক্যামেরা আছে বলে যে রেস্ট্রিক্ট করবো এরকম নই, ইনস্টিংক্ট, একদম একদম একদম। এবং অবশ্যই মানে সিরিয়াসনেসটা আমার, যখন আমি একা থাকি, আমি আমার পরের কাজ নিয়ে ভাবি, কি কাজ করব সেটা নিয়ে ভাবি, সেখানে অবশ্যই তার মধ্যে কোনো ইয়ে নেই যে হলেই হলো কাইন্ড অফ। অবশ্যই কোনো সময় হয়তো ডিসিশনটা আমার ভুল হতেই পারে, আমার ইনস্টিংক্ট ভুল হতেই পারে, তাই জন্যই হয়তো যেটা আমার কাছে ভালো ছবি মনে হয়েছে সেটা দর্শকের কাছে খুব খারাপ ছবি মনে হয়েছে, চলেনি, ওটা হতেই পারে, পার্ট অফ, এটা হতেই পারে। কিন্তু আমার ভাবনাটার মধ্যে, আমার উদ্দেশ্যর মধ্যে একটা খুব অদ্ভুত সিরিয়াসনেস থাকে একটা, যেটা আমি না, এটা আমায় কিন্তু এইভাবে করতে হবে, এটা করলে ক্ষতি হতে পারে, এটা করলে হতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি ওই স্টার হাবভাবের মুখোশটা পরে কিছুতে বেরোতে পারি না, ওটাই পারি না। আমার যদি মনে হয় আমি সাউথ সিটি মল বাউন্সার ছাড়া যাব, আমার যদি মনে হয় আমি রাস্তায় কিছুটা খেতে সিকিউরিটি ছাড়া বেরিয়ে যাব, আমার ইরিটেশন লাগে সবসময় কেউ পেছন পেছন ঘুরলে, ওরকম করলে। এবং আমাকে অনেকে বলে যে, আমি জানি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যারা শপিংও নিজেরা করতে যায় না, ঠিক আছে, ডিজাইনার শপিং করে দেয়, জাস্ট মোবাইলে পাঠিয়ে দেয়, ডিজাইনার শপিং করে দেয়। আমি তো দম বন্ধ হয়ে বাড়িতে মরে যাবো আমি যদি জানি যে আমার বাইরে বেরোনোর, আমি প্রথম বাইরে বেরোনো আমি অজুহাত খুঁজি, ঠিক আছে, বাড়ি থেকে বেরোনো, যে কোনারা সিনেমা দেখতে চলে গেলাম, অনেকদিন শপিং করি, শপিং করতে চলে যাই, করতে চলে যাই। সো আমার যদি সেই একটা করে রিজনসগুলো, বাড়ির বাইরে বেরোনোর যদি একটা করে আমি নিজেই স্টপ করতে পারি, দম বন্ধ হয়ে যাবে আমার। সো আমি না কোনো দিন, মানে ইনফ্যাক্ট দেখবে তুমি যদি এমনি অঙ্কুশ হাজরা লিখে ইউটিউবে সার্চ করো না, আমার যতগুলো ক্যামেরার সামনে আসা ভিডিও বেরোবে, যতগুলো, সেটা কারো প্রিমিয়ার হতে পারে, সেটা কোথাও ইন্টারভিউ হতে পারে, আমার হিরোইনের সাথে ইন্টারভিউ হতে পারে, তুমি কোনোটাতেই একটা গম্ভীর সিরিয়াস ইন্টারভিউ কিছুতেই দেখবে না, রাইট, একদম কিছুতেই দেখবে না। হ্যাঁ, তাতে আমি না দু একটা এরকমও কমেন্টস পাই, ছ্যাবলা, আমি কমেন্টস পাই, আমার কিছুই আসে না।
আই অ্যাম লাইক দ্যাট অনলি। এবং হঠাৎ করে ওই একটা মানুষের কমেন্টের জন্য পরের দিন গম্ভীর হয়ে বসে নমস্কার বলে কিছুটা বসলাম, হ্যাঁ এরকম করে বসলাম জীবনে, বা খুব কনসিয়াস হয়ে গেলাম যে চারিদিকে ক্যামেরা আছে, এরকম করে দেখছি, কথা বলছি কারোর সাথে, এভাবে কথা বলছি। তা আমার মনে হয় তাতে তো তুমি তোমার ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলবে না, সেটা তো খুব ডিফিকাল্ট একটা জিনিস, খুব ডিফিকাল্ট। মানে তুমি যে মানুষটা, হ্যাঁ, তাকে যদি তুমি আটকে দাও, হ্যাঁ, তাহলে তো একজন অভিনেতা হিসেবে তুমি একটা খুব বড় ভুল করে ফেলবে, মানে সেটা সব অনেকে করে। আরেকটা জিনিস কি না, আমি সব থেকে বেশি নিজের ওপর জোক নিতে, নিজের ওপর জোক করতে আমার কোনো দ্বিধাবোধ নেই সেই জিনিসটার ওপর। আই ক্যান ক্র্যাক জোকস অন মাই সেলফ, আই ক্যান টেক জোকস অন মাই সেলফ। হ্যাঁ, মানে আমার ওই জিনিসগুলোর মধ্যে এরকম কিচ্ছু, আমার সবসময় মনে হয় যে আমার কাজ কথা বলবে। আমি যদি ভীষণ নিজেকে একটা ফেক, অদ্ভুত একটা ফেক জিনিস নিয়ে দম্ভ নিয়ে ঘুরে বেড়াই, আর আমার ছবি যদি দুদিনও না চলে, তাহলে দম্ভর কোনো মানে নেই। এর থেকে আমি যদি সবার সাথে করে ঘুরে বেড়াই আর আমার ছবি যদি চলে, সেটার ভ্যালু অনেক বেশি। একদমই তাই। সুতরাং ওই জন্যই বললাম তোমাকে, তুমি এটা প্রশ্নটা করলে, আমি সিরিয়াস ওই জায়গাটাতে, যখন আমি একা বাড়িতে নিজের ফিউচার নিয়ে ভাবি, সেইখানে আমি কাজ নিয়ে ভাবো, কাজ নিয়ে ভাবি, সেইখানে আমি সিরিয়াস। না, তুমি তোমার উপর জোক নিতে পারো, সেটা তো আর মানে সেটা তো রিসেন্টলি দেখাই গেছে। তুমি মানে প্রথম বাংলার লোক যে নাকি রোস্টে গেছো, এবং ওরা আমার বাড়িতে এসে বলেছিল, দাদা বিশ্বাস করো আমরা অনেকের কাছে গেছিলাম, কেউ রাজি হয়নি, কেউ না। মানে আমরা ভেবেছিলাম যে তোমার কাছে, তোমার সাথে করব, কিন্তু ইউ ওন্ট বি দ্য অনলি ওয়ান, লট অফ আমরা ওটাকে নিয়ে এটা শুরু করবো জিনিস। কিন্তু আমার মনে হয় দাদা তুমি রাজি হলে বলে হয়তো আমাদের একটাই হবে, আমি জানি না আর আমাদের হবে কিনা, বিকজ কেউ রাজি হলো না। আমরা এপিসোড হিসেবে কিছু বানাতে পারবো না। রাইট। কারণ অ্যাকচুয়ালি নিজের উপর জোক নেওয়াটা আমার মনে হয় ইজ এ ভেরি সিকিউরড জেস্চার। মানে একটা মানুষ যদি নিজের ব্যাপারে খুব সিকিউরড হয়, তাহলে সে তার সবচেয়ে বেশি তার নিজের খিল্লি করতে পারে। আরেকটা কি জানো তো অর্ণবদা, যেটা হয় অনেকে কেন না বলে দেয়, বা আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখনই না যে লাইফের ফেজটা তুমি অ্যাকচুয়ালি ভুলে যেতে চাও বা পছন্দ করো না, সেটা নিয়ে বারবার কথা হোক, সবাই ভাবে যদি ওইটা নিয়ে রোস্টিং হয় তাহলে আই উইল গেট হার্ট। কিন্তু আমি ভাবি যে যত আমি ওই জিনিসটাকে ফেস করব না, তত আই উইল বি মোর স্ট্রঙ্গার। এবং একটা জিনিস না সবসময় মনে হয়, আমার কোনো সিনেমা যদি না চলে না, আমরা না সবসময় না আরো আনুষঙ্গিক কিছু রিজনস ভাবতে থাকি, যে এই কারণে হয়তো চললো না, এই কারণে চললো না, বৃষ্টি পড়ছিল বলে, সময়টা ভালো ছিল না বলে। কিন্তু কোনোদিন ভাবি না আমার দোষ, চলেনি, বাজে ছবি হয়েছে, চলেনি, বাজে অভিনয় করেছি, লোকে পছন্দ করেনি, ভুলে যাও। তাই জন্যই নেই রোস্টিং যখনই এইগুলো নিয়ে হয় না, আমি এনজয় করি। হ্যাঁ ঠিকই বলেছিস রে, ওই সত্যি আমার এই সময়টা খুব জঘন্য ফেস ছিল, আমার ব্যাক টু ব্যাক 6-7খানা ছবি চলেনি, ঠিক বলেছিস। হাস ওটা নিয়ে, তোরা হাস, চল আমিও এনজয় করি ওটা নিয়ে। যখনই ওইটা থেকে যত দূরে সরে আসবো, কেউ কিছু বললেই মাইন্ড করতে শুরু করবো না, আমি অ্যাকচুয়ালি কিছু নিজে আরও ডিপ্রেসিং জোনে চলে যাবো। হ্যাঁ, দ্যাটস এ ভেরি ম্যাচিউর থিং টু সে। কারণ আমার মনে হয় ফেলিয়ার্সকে হ্যান্ডেল করার এর চেয়ে ভালো উপায় নেই। এক্স্যাক্টলি। এই যে ইনোসেন্সটার কথা বলছো, সেই সময় তাকিয়ে তুমি যখন দেখছো যে ইনোসেন্সটা ওখানে আছে, ডু ইউ মিস দ্যাট ইনোসেন্স? এখন তোমার কি মনে হয় যে ওই ইনোসেন্সটা হারিয়ে ফেলা এবং খোঁজার মধ্যে একটা ইয়ে থাকে? এই ইনোসেন্স তো এটা তো ন্যাচারাল ব্যাপারই। মানে তুমি 10 বছর আগে তুমি আর এখনের তুমি প্রথম পডকাস্টের ভিডিও, এখনের পডকাস্টের ভিডিও, তোমার থ্রোয়িং, তোমার ডেপথ অনেক বেশি পরিবর্তন হয়েছে। আমাদের এইটা তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। ইম্পর্টেন্ট এইটা নাকি তুমি ইনোসেন্স হারিয়েছো কিনা, ইম্পর্টেন্ট এটাকে তুমি ব্যবহারটাকে চেঞ্জ করেছো কিনা। আই এম স্টিল দ্য সেম পার্সন, আই এম নট দ্য সেম পার্সন। আমার মনে হয় এটা আমার কাছের লোকেরা বেশি ভালো বলতে পারবে। বাট আই থিঙ্ক দ্যাটস ন্যাচারাল। মানে আমি যদি ইনোসেন্সটা কম থাকে বাট দ্যাটস দ্য প্রসেস আই বিলিভ। এবং সেটা একটা মানে জীবনের প্রসেস, এটা ন্যাচারাল। আমার মনে হয় একটা পয়েন্টে আবার মানুষ বোধহয় ইনোসেন্সটায় ফিরে যেতে চায় একটা বয়সের পর, আই থিঙ্ক সো। মানে আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি যারা আবার ওই ইনোসেন্সটা খোঁজা শুরু করে, কারণ দে আর নট হ্যাপি ইন দ্য লাইফ। রাইট। প্রবলেমটা হচ্ছে বাস্তু এলো কোথা থেকে? বিকজ দে স্টার্টেড ব্লেমিং দ্য ফেলিয়ার। কেন আমি ফেল করলাম? নিশ্চয়ই ঘরে দরজাটা ঠিক জায়গা নেই, জানলাটা ঠিক জায়গা নেই, কিচেনটা ঠিক জায়গা নেই, বা মন্দিরের জায়গাটা এইটার জায়গা নেই। আই ডোন্ট বিলিভ ইন অল দিস থিং, আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক। মানে অ্যান্ড ইন মাই লাইফ আই এম ভেরি হ্যাপি। মানে টাচউড, ভগবান আমাকে অনেক বেশি দিয়েছে, অনেক বেশি। মানে যে একটু আগে বলছিলাম না আমরাকে নন অ্যাক্টর তকমা থেকে আজকে এই জায়গায় পৌঁছানো, ইটস নট ইজি। বাট আমার লড়াইটা কেউ মানে
লড়াইটার চোখ বন্ধ করে দেখতে পাবে কি আমার পরিশ্রমটা একদম মানে পরিষ্কার দেখা যায় হ্যাঁ, তোমার পরিশ্রমটা কে throughout this years. कि आई हैव नेवर स्टॉप्ड एनीवेयर आई वाज नॉट नेवर सैटिस्फाइड एनीवेयर कि है ना कि खादाने पर আমি চলো খাদান হয়ে গেছে না না আই ওয়াজ হ্যাভিং আ স্লিপলেস নাইট হোয়াট নেক্সট আফটার খাদান খাদানের পর আমি কি করব ওই স্কেল ওই ভালোবাসায় ওই ম্যাসিভ রেসপন্স একে ধরে রাখতে গেলে আমাকে আরেকটা ম্যাসিভ গল্প চাই নেই আমার কাছে একটা গল্প লিখতে মিনিমাম 2 বছর লাগে আমি শুনেছি তুমিও ডিরেক্টর একটা গল্প যখন লেখা শুরু হয় একটা বড় স্কেলে মিনিমাম 1-1.5 বছর 2 বছর লেগেই যায় আমি একটা গল্প 4 বছর ধরে লিখে এখন মনে হচ্ছে কমপ্লিট হয়েছে বলে জাস্ট ইমাজিন আমি 2 বছর টাইমটা দিতে পারবো না ঠিক তো আমার মনে হয় কি ইটস নট ইজি মানে সাকসেস পাওয়া সাকসেসকে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট টাস্ক তুমি একটা জিনিস বললে যে রেসপন্সিবল হওয়া নিজের ভুলের জন্য বা নিজে যেখানে আছে একটা মানুষ এটা আমি অনেককে দেখেছি দে ডোন্ট টেক ইট তুমি যেরকম বললে বাস তো আমার হচ্ছে না বলতে অন্য কিছুর উপর ব্লেম করা আই ওন মাই ফিল্ম আমি সেটাই বলছি তোমাকে তুমি এই যে তোমার যে রেসপন্সিবিলিটি নেওয়া যা হচ্ছে আমার জন্য আমার যদি ভালো হয় আমার জন্য হচ্ছে আমার খারাপ হলো আমার জন্য না ভালো হলে আমার টিমের জন্য হচ্ছে কারেক্ট দ্যাটস অলসো ট্রু দ্যাটস অলসো মানে আমি কোনোদিনও ক্রেডিট নিই না আমার টিম আমার সব সময় থাকে খারাপ জন্য আমি দায়িত্ব নিই ইফ খাদান আমি তো প্রডিউসারকে বলেছিলাম রানেদাকেই বলেছিলাম কি যদি ছবিটা না চলে যতদিন তোমার টাকা রিকভার হচ্ছে ততদিন ফ্রিতে তোমার সঙ্গে ছবি করে যাবো এইসব ভাবতাম তুই চল ছবি করি অ্যান্ড ইট ওয়াজ এ জিরো কম্প্রোমাইজ ফিল্ম অ্যান্ড সি বলো না প্যাশনেটলি যদি মন দিয়ে যদি কোনো কাজ করা হয় সেইটা ঠাকুর আছে হি উইল গিভ ইট ব্যাক টু ইউ একটা ছবি করতে গেলে অনেকেই জিজ্ঞেস করো অনেক কথা হয় তোমার থেকে একটু জানতে চাইবো যে একটা ছবি তুমি এতদিন ধরে এতগুলো ছবি করছো তার মধ্যে কিছু ছবি দারুণভাবে মানুষ নিয়েছে কিছু হয়তো মানে ব্লকবাস্টার হয়েছে কিছু দারুণ লেগেছে মানুষের হয়তো বক্স অফিস নাম্বারটা অত বড় নয় এবং তোমার এই আমি শুনছিলাম বসে বসে বেশ কিছু কথা ইন্টারভিউতে তুমি বলছিলে যে বক্স অফিস নাম্বারটা তোমার কাছে বড় ব্যাপার নয় একটা হিট ছবির তো কোনো ফর্মুলা হয় না সেটা তুমি মানো নিশ্চয়ই তাহলে একটা ছবির মধ্যে কি দরকার পড়ে সেটা কি প্যাশন ভালোবাসা নাকি যে গল্প বলছে তার কনভিকশন সেটা সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে অনেস্টি সততা কে তোমাকে প্রথমে বিলিভ করতে হবে কে এটা চলবে চলা না চলা তোমার হাতে নেই কিন্তু তোমাকে তো আগে বিলিভ করতে হবে চরিত্রগুলো যখন আসে আমার কাছে তখন তো আমাকে বিলিভ করতে হবে কিনা এটা চলবে তাহলে তবেই তোকে আমি 200% দিতে পারবো এই 200% দেওয়ার জন্য যেই সততাটা লাগে যেই অনেস্টিটা লাগে তোমার আর্টের প্রতি সেইটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অনেস্টিটা কি দিয়ে মানে হোয়াট ইজ দিস এইটা কিভাবে লোকে ক্র্যাক করবে মানে এই অনেস্টির কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে দেখো এইটা না পুরোটাই ডিপেন্ড করছে হাউ ইউ ট্রেন ইউর মাইন্ড আমি নেগেটিভ লোকেদের সাথে বসি না আমি নেগেটিভ চর্চার মধ্যে থাকি না যদি কেউ বলে না ইন্ডাস্ট্রি খারাপ যাচ্ছে ইন্ডাস্ট্রি অনেক সময় আড্ডা আমি জাস্ট কাউকে কিছু না বলে গ্লাসটা নিই বা চায়ের কাপটা বা জলের গ্লাসটা নিয়ে আমি জাস্ট উঠে চলে যাই আই ডোন্ট সিট দেয়ার বিকজ তুমি যত শুনবে তত নেগেটিভিটি তুমি জেনারেট করবে নিজের মধ্যে আমি ভেরি পজিটিভ গাই আমি ভেরি পজিটিভ গাই মানে আমার টিমের মধ্যেও কেউ যদি নেগেটিভ কথা বলে দে আর নট পার্ট অফ মাই টিম গেট আউট উইল ওয়ার্ক ইট আউট আমার এখনও মনে আছে রঘু টাকা নিয়ে আমরা মিটিং করছিলাম ফার্স্ট এডিটটা লক হলো so many things was happening ওগুলোকে অনেকগুলো আলোচনা করছিল জাস্ট শাট আপ রাফ কাট হয়েছে রিল্যাক্স করো রাইট অ্যান্ড টুডে পিপল আর টকিং কে না কি দারুণ হয়েছে না দিস ইজ দ্য প্রসেস একটা প্রসেসকে তুমি প্রথম দিনই যদি জাজ করো কেন আমি পারবো না এটা হয়নি দিস ইজ নট ডান আমরা খাদান যখন করেছিলাম অনেকগুলো সিকোয়েন্স ইনকমপ্লিট ছিল বাজেটের জন্য আমরা কমপ্লিট করতে পারিনি মানে আমি তোমাকে আজকে বলছি যে এখানে নৌকোর একটা সিন ছিল যেখানে নৌকো টাকা দিয়ে নৌকো উঠছে সেখানে আমাদের একটা রেড সিকোয়েন্স ছিল রেড হওয়ার কথা ছিল আমরা ওই সিকোয়েন্সটা শ্যুট করতে এত টাইম লেগে গেছে আমরা রেডের সিকোয়েন্সটা করতে পারিনি কারণ সেদিনে আমাদের প্যাক আপ ছিল পুরো আমরা বলবো না দুর্গাপুর থেকে বেরিয়ে গেছে আমাদের লাগেজ প্যাকেজ নিয়ে আর স্টে করার জায়গা নিয়ে আর বাজেটও স্যাংশন করছে না এইটিংয়ে বসে আছি ওরা কি ঠিক আছে ওয়েট কিছু একটা তো হয়ে যাবে Kalam was my editor, he managed something and we went to a BGM ব্রতিকে বললাম ভাই এমন কিছু BGM বানা দর্শক কান দিয়ে ছবিটা দেখবে এই জায়গাটা চোখ ইউসি করবে না তো there are sequences যেখানে আমরা কান দিয়ে দেখানোর চেষ্টা করছি টু BGM তো এসছি টু কভার দ্য লুপ হোলস অ্যান্ড অল দিস থিং না তো এমনি হয়ে যেত তো
সি ইউ নিড টু বি ভিশনারি অলসো, মানে এই যে অনেস্টি তোমার কাজের প্রতি। আমি আরেকটা দিন যদি বাড়াতাম তাহলে আমার একটা প্রডিউসারের বাজেটটা আরও বেশি বেড়ে যেত। বাট আই থিঙ্ক এইটাই সততা, মানে এইটা ইউ শুড নো কিভাবে তুমি তোমার জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে। আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি আই গট দ্য বেস্ট টিম। একটা কাজ যখন হয়, যখন তৈরি হয়, তোমার দুটো সত্তা আছে খুব পরিষ্কার। একটা হলো ইয়োর লাভ ফর বাংলা সিনেমা অ্যান্ড বাংলা ইন্ডাস্ট্রি, তুমি চাও, এটা খুব পরিষ্কার অ্যান্ড এভিডেন্ট যে তুমি অলমোস্ট প্রত্যেকটা মুহূর্তে বাংলা সিনেমায় কী করে কিছু ভালো করা যাবে, সবাই মিলে কী করে ভালো বড় করা যাবে, এটা ভাবছো, এটা খুব এভিডেন্ট। অ্যাট দ্য সেম টাইম তুমি তো একজন প্রচণ্ড লাভড স্টার, সুপারস্টার বলি, মেগাস্টার বলি, যেই তকমাই দিই, সেটা তো এক একজন মানে মানুষই দেয়। এই যে দুটো মানুষের মধ্যে যে ডিফারেন্স তো আছে, মানে একজন মানুষ প্রডিউসার যে নাকি ভালো ভালো গল্প করছে, একজন মানুষ সেই কাজটায় অভিনয় করতে চাইবে। এই দুটো মানুষের মধ্যে কোনোদিন মানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? না গো, আমি অ্যাজ এ প্রডিউসার প্রচণ্ড সাহসী, অ্যাজ অ্যান অ্যাক্টর অতটা সাহসী নই। আচ্ছা, আমি অ্যাজ এ প্রডিউসার ভীষণ সাহসী, মানে আমি রিভেল অ্যাজ এ প্রডিউসার। টেক আমি নাই করতে পারতাম, কিন্তু আমার দারুণ লেগেছিল গল্পটা অ্যাজ এ প্রডিউসার। মানে আমি আর রুক্মিণী মেন্টালি প্রিপেয়ারই করে গেছিলাম কি আমরা না বলবো সৃজিতকে, আচ্ছা, কিন্তু গল্পটা দারুণ বলেছিল, গল্পটা দারুণ লেগেছিল। অ্যাক্টর অ্যাজ অ্যান অ্যাক্টর আমার রুক্মিণীর রোলটা আরও বেশি ভালো ছিল, মানে অ্যাকশনটা ওর কাছে ছিল, আমার রোলটা অতটা ভালো, কিন্তু আই লাভ দ্য ফিল্ম, বাট আই নিউ দ্যাট কে আমি যদি না থাকি ছবিটা অত এই জায়গায় পৌঁছবে না। আই হ্যাভ টু বি দেয়ার, আই কনভিন্স মাইসেলফ কেন আই ক্যান বি পার্ট অফ দিস ফিল্ম, যেখানে অন্যরা এ হতে থাকবে, মানে প্রজাপতি ফর দ্যাট ম্যাটার, কে যেখানে মিঠুন দা ওয়াজ দ্য মেইন হিরো, টনিক একদম পরান দা ওয়াজ দ্য মেইন হিরো। আই সেড কে দিস ইজ দ্য ফিল্ম আই ওয়ান্ট টু প্রডিউস, আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দিস। দেবকে অ্যাকসেন্ট লাগলো কি আই থিঙ্ক করা উচিত। আমার মনে হয় কি সিনেমা হিট হলে না সবাই শেয়ারটা পায়, সবাই ক্রেডিটটা পায়। একটা প্রোডাকশনের বয়স সেও ক্রেডিটটা নেয়, রাত্রে যখন পার্টি করবে তার বন্ধু বান্ধবের মধ্যে সে বলবে এই ছবিটা এই সিনটা আমি ছিলাম। এবার এই যে যখন সিরিয়াসলি করছো, তখন তুমি কিভাবে সিরিয়াসলি ব্যাপারটাকে এগোলে, মানে শেখা শুরু করলে? না, শেখা শুরু করিনি আমি। যেটা হচ্ছিল যে ওই হোস্টেলে গান গাইতে গাইতে বা বিভিন্ন জায়গায় গান গাইতে গাইতে আমার নিজের সুর আসছে, লিখতে ইচ্ছা করছে, এরকম একটা প্রসেসের মধ্যে আমি ঢুকছিলাম। এবং তখন আমি শাশ্বত বলে আমার এক বন্ধুকে পাই, আমরা একসাথেই মানে খুবই ক্লোজ, আমরা আমাদের পাড়ারই বন্ধু। সেও এক জায়গাতে কিবোর্ড শিখছে, তো সে তার সাথে একদিন আমার এরকম জাস্ট খেলার মাঠেই একটা ইন্টারাকশন হওয়াতে আমিও ডিসকভার করি যে ও পিয়ানো শিখছে, ও ডিসকভার করে যে আমি গান গাইতে চাইছি। তো তখন ও বললো চল তাহলে আমরা একসাথে বসে কিছু করি। তো ওই 2 বছর শুধু আমার বাড়িতে সারাদিন বসে থাকতাম। ও ছোট্ট এরকম কিবোর্ড ছিল, ক্যাশিওর, ওটা নিয়ে আসতো, ও সারাদিন বাজাতো, আমি ওকে দেখে দেখেই মোটামুটি আমিও একটু করে শেখা, মানে ওর কাছ থেকেই দেখতাম কিবোর্ডটা কী করে বাজায়, আর গান তৈরি করা শুরু করলাম। তো এই প্রসেসে আমার শুরু। এবার আমি কিন্তু জানতাম না অ্যাকচুয়ালি কী প্রসেসে করতে হবে বা আমার কি করা উচিত, এই গাইডেন্স ছিল না, বা মানে আমার ওই পথটাতে আমাকে যাওয়ার জন্য আমি খুব একটা মানে ছিলাম না, মানে ইন্টারেস্টেডও ছিলাম না। আমার মনে হচ্ছিলো যেভাবে আমার ভালো লাগছে আমি করব। তো ওই গান গাইতাম খালি, আমি তখন গান গাইতাম, বিভিন্ন জায়গায় গাইতাম, নতুন কিছু কম্পোজ করলে কেউকে শোনাতাম। তখন কিরকম কি গান শুনছো মোটামুটি? তখন আস্তে আস্তে বাংলা ব্যান্ড শোনা শুরু করেছি। নচিদার গান খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো ওই এরাটাতে যা যা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যা যা চলছে আর কি, সেটা তখন আমি মানে একদম গিলছি আর কি, সিনেমার বাইরের যে মিউজিকটা। তো সেইটা করতে করতে যখন প্রথম ফসিলস শুনলাম, একদিন ওরকম ঠেকে বসে আছি, তো একজন নেমেসিস তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। এটা কি ধরনের বাংলা লিরিক, এটা তো শুনিনি, কিন্তু এত ভালো লাগছে কেন শুনতে। আমিও প্রথম গান নেমেসিস এত অ্যাট্রাক্ট করেছিল ওই গানটার লেখা, ইয়েগুলো, না এটা তো শুনতে হবে। ওই যে লুপে পড়লাম, ফাসিলস শুনতে শুরু করলাম, তারপরে বাংলা ব্যান্ড, তারপর বন্ধুবান্ধবদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে যেসব বন্ধুবান্ধব ছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে গিয়ে গান বাজনা করতাম। তো তারা আমাকে বিভিন্ন বিদেশি কনসার্ট শোনানো,
এইগুলো এবার এর মধ্যে এই কালচারটার মধ্যে আমি ঢুকলাম এবং বিভিন্ন জায়গায় গিয়ে কিবোর্ড বাজাতে শুরু করলাম। ও আচ্ছা, কিবোর্ড বাজাতে শুরু করলাম। হ্যাঁ, কারণ কিবোর্ডিস্টই ছিলাম, কারণ কেউ তো আমাকে আসানসোলে প্রচুর জায়গায় আমি অডিশনও দিয়েছিলাম ব্যান্ডে গাইবার জন্য, তো সে সব জায়গা থেকেই মোটামুটি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানে এরকম গলা কেমন যেন একটা, তো এটা খুব একটা চলবে না আর কি। তো তারপরে শাশ্বত একটা ওকে একাডেমিক পড়াশোনা করতে করতে ও চাকরির দিকে চলে যায়, তো আমি একাই সে সময় মিউজিকটা করতাম বিভিন্ন জায়গাতে, কোথাও সুযোগ পেলে পাড়ায় অনুষ্ঠান হলে কিবোর্ড বাজিয়ে দুটো গান গাইলাম। এইসব করতে করতে হঠাৎ করে একটা নচিদার একটা অনুষ্ঠান হয় 2004 সালে এপ্রিল মাসে আসানসোল রবীন্দ্র ভবনে। তো যিনি অর্গানাইজ করছেন তিনি বাবার বন্ধু ছিলেন, তিনি বাড়িতে এসেছেন বাবাকে ইনভাইট করতে। তো উনি বলছে কে গান গাইছে, তো বাবা বলছে আমার ছেলে গান গাইছে। বলছে ও গান গাইছে? বলছে হ্যাঁ, বলছে তো গান বাজনা করবে, জানি না কি করবে। তো ওকে তাহলে ওই উদ্বোধনী সঙ্গীতটা করুক, আমরা তো খুঁজছিলাম কাউকে দিয়ে করানো যায় কিনা, তো ভালো তো নচির আগে করুক। তো বাবা ওকে সাথে কথা বল, আমাকে বলেছে যে তুই গাইবি? একদম না ওরে বাবা, নচিদা, আমি তখন কোনোদিনও কোনো স্টেজ করিনি, প্রথম কথা এতজন রিজেক্ট করছে, নচিদার আগে আমি গিয়ে গান গাইবো? এমনিতেই নচিদার আগে কেউ উঠলে নাম করে সবাই, তখন মানে নচিদাকে শুনতে এসছে সবাই সামনে, তখন তো মানে সামনের প্যানপ্যানানি কেউ শুনতে চাইছে না আর কি, না যেই থাকুক যত ভালো গাক, নচিদাকে চাই। আমিও তো ওই দলে ছিলাম, তো জানি আমি উঠলে আমাকেও বলবে, আমি ভয়ে না আমি এটা করবো না কর অনেক ইয়ে করার পরে তো আলটিমেটলি এদিক ওদিক করার পর তোমার তৎকালীন এক গার্লফ্রেন্ড ছিল, সেও খুব আমাকে ইনসিস্ট করলো যে এটা করা উচিত। তো গার্লফ্রেন্ডের কথাতে কাজ হলো, আমি একটু সাহস পেলাম, বল পেলাম, করি দেখা যাক কী হবে। ওইখানে অনুষ্ঠান যখন আমি করছি, আমার 2-3টে গান গাইবার কথা ছিল, আমি কিবোর্ড নিয়ে উঠছি, তখন খুব ভয় লাগছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাবা পাশে দাঁড়িয়ে আছে, বাবা বলছে কী হচ্ছে, ভয় লাগছে? মারাত্মক হাত কাঁপছে, মানে তখন রীতিমতো নচিদার আগে। তো বাবা বললো ভয় লাগছে তো সেটা বলে দেখি মাইক্রোফোনে, ভয় লাগছে তো ওটা বলে দে মাইক্রোফোনে, ভয় লাগছে। তা আমি এটা বলবো? বলছে হ্যাঁ বল, দেখ অনেস্ট থাক, মাইক্রোফোনে লুকোবার চেষ্টা করিস না যে তোর ভয় লাগছে। তো আমি গিয়ে প্রথমেই বললাম আমি না খুব নার্ভাস। তো সবাই দেখলাম খুব হো করে উঠলো, সবাই খুব চিয়ার, পাড়ার ছেলে আমি, ওখানকারই ছেলে, সবাই সাপোর্ট করলো। আমি 3টে গান, যখন আমি দ্বিতীয় গানটা গাইছি তখন সামনে কনসোলে বাবা বসে আছে, একদম স্টেজের সামনে সাউন্ডের এখানে। তো বাবা ইশারা করে দেখাচ্ছে, আমি তাকিয়ে দিলাম, নচিদা দাঁড়িয়ে আমার গান শুনছে, বেরিয়ে খাচ্ছে আর আমার গান শুনছে। তো ওটা তো আমার গান শেষ হলো, অ্যাঙ্কার ঢুকে বললেন নচিদা ওকে আরও 2টো গান রিকোয়েস্ট করেছে গাইতে। কী হচ্ছে ব্যাপারটা, আমি আবার 2টো গান গাইলাম। এবার আমি যখন চলে এলাম, এবার স্টেজে নচিদার সেট আপ হচ্ছে, তো আমাকে আমার অ্যাঙ্কার দাদা বললো তোকে নচিদা গ্রিন রুমে ডেকেছে। তো আমি গেছি, নচিদা বিরাট হ্যাঁ, নচিদা মানে হ্যাঁ একদম। তো নচিদা বলছে তোর বাবা বলছে, বাবাও দেখি দাঁড়িয়ে রয়েছে ওখানে, তোর বাবা বলছে তুই আমার গান খুব গাস, কই গাইলি না তো? আমি চাঁদ কেন আসে না গিয়েছিলাম, বলছি তুই রাঘবের গান গাইলি, আমার গান গাইলি না তো? আজকে কি করে গাইবো তোমার গান, আজকে তো তুমি গাইবে না। আমি বলছি তুই বস, আমাকে বলো তুই কোন কোন গান জানিস আমার, বলো কোনটা গাইতে হবে। তখন তো সব মুখস্থ, মানে সব আমাদের সবারই তাই, কোন গান মুখস্থ নয়। বলছি বাবা এরকম? বলছে ঠিক আছে বস, যখন সময় থমকেদারা জানিস তো? হ্যাঁ জানি। আমি কি বসলাম, উনি আমাকে অনুষ্ঠানের মাঝে ডাকলেন, উঠে আমি গাইলাম যখন সময় থমকে দাঁড়ায়। উনি এসে বললেন আরেকটা গান গা। আমি বললাম নীলাঞ্জনা গাইবো? গা। আমি নীলাঞ্জনা গাইলাম, প্রবাবলি একটাই স্টেজ যেখানে নীলাঞ্জনা গায়নি, নচিদা। তো ওইটা এবার লোকাল চ্যানেলে আমাদের টেলিকাস্ট হচ্ছে পুরো লাইভ। এবারে যত মোটামুটি যারা আমাকে রিজেক্ট করেছে তারা তো সবাই দেখছে, তারা তো সবাই কেউ অনুষ্ঠানেও রয়েছে। নচিদা এসে বুস্ট করেছে, নচিদা আমার ব্যাপারে খুব কথাবার্তা বলেছে। ওইখানে সবাই এবার আমাকে খুঁজতে শুরু করেছে সবাই, যে আয় আমাদের সঙ্গে গা বা এই কর ওই কর। সেইখান থেকে আবার একটা আমার এটা তো একটা ড্রামাটিক সিন পুরো, ওইটা আমার লাইফ পুরো চেঞ্জ করে দিয়েছে। আসানসোলে ইনস্ট্যান্ট একটা অ্যাকসেপ্টেন্স হয় না, মানে নচিদা বলে দিয়েছে, মানে আমি এই সময়টা এনজয় করছি। তোমাকে যে ছোট আমিটার কথা বললে সেটা এখনো বাঁচিয়ে রেখেছো? ওরে বাবা, ওরা জানে ওটা তো বেঁচে থাকতেই হয়। সেই ছোট গার্গিটা কি করে, মানে তার কি, মানে তার বাচ্চামুগুলো কিরকম? কি রে
অনেক কিছু অনেক কিছু ওদের কাছ থেকে পরে শুনতে হবে। তাহলে তুমি মানে আমি আমার অনেক কিছু করি। আমার বাচ্চাগুলো আমি তো আমি আমি তোমার কিরকম বলো? আমি বলছি আমি একটা পয়েন্টে বুঝেছি যে আমি বহুত সিরিয়াস হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি প্রচুর বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি, প্রচুর বেশি ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছি। আর আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যে বাচ্চাটা আছে সেটাকে একটু আস্তে আস্তে মরে যায়নি, সে না একটু ঘুমিয়ে পড়েছিল, তাকে আমি বের করে এনেছি। আমার বাচ্চা আমি বলতে ধরো মানে আমি যা মানে একটা ইনোসেন্ট বাজে বোকা হয় না, ইনোসেন্ট বাজে বোকা যেটা সবসময় চালাক হতে হবে তার কি মানে আছে? ওই ইনোসেন্ট বাজে বোকাটাতে আমি এক্সপার্ট, আমার টিম মোটামুটি জানে সেটা আমি কি কি করতে পারি। বাচ্চা আমি মানে কতটা বাচ্চা আমি আছে সে ভাবতে পারে না। মানে আমার একটা ছোট্ট উদাহরণ দিই, আমার এক টিম মেম্বারই আমি একটা চাউমিন দেখেছিলাম, চাউমিন আনা হচ্ছিল, তো সেটা না সামহাও ফেলে দেওয়া হচ্ছে। তুমি বিশ্বাস করো আমি কেঁদে ফেলেছি, ভালো তো, বিকজ ওই চাউমিনটা আমি ভেবেছিলাম মনে মনে যে কিরকম লাগবে, বুঝলে, মুখের মধ্যে কিরকম টেস্ট করবে, খুব ভালো, এই আগামী কয়েক বছর জ্যান্ত হয়ে বেঁচে থাকবে তুমি। হ্যাঁ, এইটা আমার বাচ্চা মেয়ে এরকম অনেক কিছু আছে। আমি অনেক কিছুই করি, অনেক কিছু করি, এবং আমার মনে হয় এটা খুব জরুরি না? ওরে বাবা, ভীষণ জরুরি গো। আশেপাশে কি এরকম মানুষ দেখো যারা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, খুব বেশি তাদের মধ্যে বাচ্চাটা এখনো আর নেই, তখন কি সবার মধ্যে থাকে জানো তো, ঘুমিয়ে পড়ে সবার মধ্যে, পরিবেশ পরিস্থিতি তাদের মেরে ফেলে। আমি ভীষণ মানে আমি ভীষণ করি, আমি বলছি কিছুদিন আগে দেখছি কেষ্ট আর অমর বাইরের থেকে খাবার এনে খাচ্ছে। এটা আমাদের বাড়িতে নো যে যা করে বাড়িতে করো, সিঙ্গারা ভাজো, ফুচকা করো, সব বাড়িতে করো, যা যা বলবে এনে দেবো, করো, বাড়িতে করো। দেখছি খাচ্ছে। এবার সেই সময় আমি ঢুকেছি, কেষ্ট তো সঙ্গে সঙ্গে বোকার মতো পিছনে রেখেছে। এটা হয়েছে জানিস তো কি অদ্ভুত শোর হয়েছে, এই পরশু দিন আমি ঢুকে জানি কী ব্যাপার, কি খাচ্ছ, গম্ভীর মুখ। অমর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো যে বাড়িতে, হ্যাঁ দিদি আসলে ওই যে মানে ওটা ওই তো কেষ্টদা আনলো। কেষ্ট বলছে আমি আনিনি, পারতো এনেছে, এরকম করছে। আমি বললাম কি আছে ওখানে? সিঙ্গারা আছে আর একটু ওই জল ভরা ওই মানে সেটা হচ্ছে বালুশাহী ভাজা, ওইটা জল ভরা সন্দেশ, যেটা ভাজা করে না এরকম পাখি পিঠের মতো, ওটা খাচ্ছ তুমি। আমি এক্ষুনি অশোককে বলছি আবার তোমরা এইসব খাচ্ছ, লজ্জা কর না? কিছুদিন আগে পেট খারাপ হয়েছে, যাকে আমার জন্য অর্ধেকটা রাখো। তো আমার এবারে যেই মাত্র সেটা বড় সাহেবের সুপ্রিম কোর্টের কাছে গেল, ব্যাস 4 জনে মিলে বকাবকি, 4 জন কি দিচ্ছে। কিন্তু এরকম ভালো লাগে আমার, ওই খাওয়ার কথা বললে খাওয়ার কথা মনে হলো। তিনকড়ি মুখোপাধ্যায় আজীবন রাজেন মজুমদারকে ক্ষমা করতে পারেননি ফেলুদার গোয়েন্দাগিরিতে, কি কারণ? ওই রেসে ল্যাং মেরে। আরে স্যার, এই জন্যই তো আমি জানতাম তো এটা তোমার ক্ষেত্রে রেসে ল্যাং মেরেছিল। আচ্ছা, বাদশাহী আংটিতে বনবিহারীবাবুর যে চিড়িয়াখানা, সেখানে 3টে বিষাক্ত জিনিস ছিল, কি কি? একটা তো ট্যারেন্টুলা, রাটল স্নেক, ট্যারেন্টুলা যেটা স্পাইস পাই, ওটা ব্ল্যাক উইডো ছিল, কিন্তু ব্ল্যাক উইডো, হ্যাঁ, আর ওই কাঁকড়া বিচি দুটো। আরে ব্লু স্করপিও, কারেক্ট, এই তো। আচ্ছা, শার্লক হোমসের প্রসঙ্গ দুবার দুটো গল্পতে এসছে। একটা হলো লন্ডনে ফেলুদা, আরেকটা কোন গল্প? ঘুরঘুটিয়ার ঘটনা না, তোমার যে গল্পটা প্রথমেই সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কৈলাস চৌধুরীর পাথর। ও হ্যাঁ, ওখানে ঘুরঘুটিয়ার ঘটনার মতো অন্য কোন পোয়ারোর একটা বোধহয় পুরো সেট দেওয়ার, না আরেকজনের নাম ছিল, পুরো সেটটা গিফট দেওয়ার কথা ছিল ঘুরঘুটিয়ার ঘটনাতে। চল, আচ্ছা, এরপরেরটা হলো শিয়াল দেবতার রহস্যের যে শিয়াল দেবতা আনবিস, ওটাই প্রশ্ন ছিল। আচ্ছা, একজন ভদ্রলোক ফেলুদাকে জিজ্ঞেস করেন একটি গল্পে, গ্যাং না ড্যাং? এটা গ্যাংটকের গন্ডগোল জিজ্ঞেসটা কোথায় করেন এবং কে করেন? ওই যে যেখানে ট্যাক্সি ধস নামে ওয়েট করছিল, কোন দিকে যাবে জিজ্ঞেস করছিল, তো গ্যাংটক, কালিম্পং না দার্জিলিং? কারেক্ট, দ্যাটস দ্য পয়েন্ট। শশধর বোস জিজ্ঞেস করেছিল, কিন্তু জিজ্ঞেস করেছিল বাগডোগরার রেস্টুরেন্টে, রাইট, ওই ধস নামা নেবে। বেশ, কোন গল্পে ফেলুদাকে কমিক্স পড়তে দেখা যায় এবং কমিক্সটা কি কমিক্স?
টিনটিনের কমিক্স টিনটিন ইন টিবেট, কারেক্ট। সোয়েন হেদিনের রেফারেন্স ছিল, ওরা কৈলা শিকলিং, কারেক্ট। ওরা যাওয়ার সময় পড়ছিল ট্রেনে, কারেক্ট। আচ্ছা, বাক্স রহস্য গল্পের ট্রেনে মিস্টার লাহিড়ী যে বইটি পড়ছিলেন, সেই বইটি কার লেখা এবং নাম কি? ভাই না, মিস্টার লাহিড়ীর কাছে যে পাণ্ডুলিপিটা ছিল, ও পাণ্ডুলিপিটা ছিল, ওটা একটা ট্রাভেলগ, ওটা দুর্গাচরণ। আচ্ছা, দুর্গাচরণ বললে ওটা ওই তো তিব্বতে ভ্রমণ, ওটা ঠিক, তিব্বতে ভ্রমণ। হ্যাঁ, এটা তো লালমোহন বাবুর আত্মীয় না, এটা বাক্স রহস্য, বাক্স রহস্যের সাথে গুলে ফেলেছে, রাইট রাইট। কার ছিল তিব্বতে? অতীশ দীপঙ্কর না, দুর্গা শম্ভুচরণ, ঠিকই বলেছো, দুর্গাচরণ বলেছো, দুর্গাচরণ অব্দি গেছিল। আর নামটা ছিল দ্য ম্যান ইন লামাল্যান্ড। হ্যাঁ, আচ্ছা। এইবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমি পেয়েও হেভি, মনে পড়েও হেভি মজা হয়েছে, বুঝলেন তো। ফেলুদা কোন দোকানে চুল কাটতেন, কোন সেলুনে চুল কাটতেন? আব্দুল মহিম না, আরে কারেক্ট, এই তো। কে বলছো? এইটা কোন গল্পে আছে? এটা হলো গল্পটা কোনটার থেকে তুললাম? নরসুন্দর চুল কাটতো ইয়াসিনের সেলুনে। এটা আমার জাস্ট গল্পটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই গল্পটা পড়ে প্রথমে উপলব্ধি করেছিলাম যে ফেলুদা কিন্তু শৌখিন। ওই ইয়াসিন ছাড়া কাউকে চুলে হাত দিতে না, ওইটা একদম একদম একদম। আফটার শেভেরও একটা ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফিউম, আফটার শেভ, ইয়ার্ডলি। এইটা না, ওই যে দার্জিলিং যেমনটা গন্ধটা, হ্যাঁ 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 হ্যাঁ, চিনতো না, পারফিউম নাম পারফিউম। আচ্ছা, সিধুজাটার পুরো নাম তো মোটামুটি সবাই জানি বলে, আমি ভুলে গেছি। সিদ্ধেশ্বর বোস, একদম ঠিক। আচ্ছা, ফেলুদার বাবার নাম কি? এইটা তো আগের কুইজে আমার মিস্টেক। ও তাই নাকি? আমি বলছি প্রফেসর মিত্র। বাহ, মিস্টার মিত্র বলতে পারো না, প্রফেসর গাঙ্গুলি সংস্কৃত এবং অঙ্কের গণিতের প্রফেসর, কারেক্ট। অ্যানালিটিক্যাল জায়গাটা তো ওখান থেকে এসছে, একদম ব্যাক দিয়ে দিয়ে। জয় কৃষ্ণ মিত্র, জয় কৃষ্ণ মিত্র। এটা ভূস্বর্গ প্রমোশনে জিজ্ঞেস করেছি। বেশ, তাহলে মোটামুটি আমরা তো ভালোই করলাম। বেশ নাইস, আমরা সবাই ফেলুদা এনথুজিয়াস্ট অ্যাকচুয়ালি। বেশ, তাহলে আমরা এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমি একটু তোকে জিজ্ঞেস করি। হ্যাঁ, বলো। ফেলুদা তো ক্রিকেট খেলতেন, হ্যাঁ, কি করতেন? ফেলুদা কি করতেন? ফেলুদা ব্যাটিং করতেন। না, স্পিন বোলিং করতেন। ও সরি, আরে দাঁড়াও, সরি। এটা হলো বাদশাহ আঙ্কেলে যেতে যেতে বলেছে লখনৌ এসেছিলাম, এটা মিস করা উচিত ছিল না আমার, এটা আমার মিস করা উচিত ছিল না, সরি, এটা আমার মিস।